আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। কি খবর সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, কেমন হতো যদি তোমাদের কলেজে কোনো পরীক্ষা না থাকতো? হ্যাঁ, ধরো কলেজে খালি স্যাররা বললো যে তোমরা কলেজে আসবা, এসে শুধুমাত্র বন্ধুদের সাথে গল্প টল্প করবা, খেলাধুলা করবা, করে আবার বাসায় চলে যাবা। কোনো পড়াশোনা লাগবে না, পরীক্ষা দেওয়া লাগবে না। তাহলে কেমন লাগতো? ভাল লাগতো না অনেক? না না, আজকে অপূর্ব ভাইয়ের ক্লাস না, অপূর্ব ভাইয়ের ক্লাস রোববার থেকে শুরু হবে। আজকে ভাইয়ার ক্লাস নাই। আজকে রোববার থেকে শুরু হবে। রবিবার থেকে, এর পরের সপ্তাহ থেকে একবারে শুক্র রবিবার তোমাদের অপূর্ব ভাইয়া নিবে, আর বৃহস্পতি আর হলো মঙ্গল বৃহস্পতি আমি নিব। বুঝতে পেরেছো? এই আর কি। রবিবারে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা, তারপরেও ক্লাস করতেছি। হ্যাঁ করবা তো ওমা, এখন তো প্রথম পত্রই পড়াচ্ছি। ভাইয়া শুক্রবারে পড়তে ভালো লাগে না, আরে সর্বনাশ। হ্যাঁ, কি চাহিদা। তারপরে ওই যে তোমাদের শীতকালেও তো পড়তে ভালো লাগার কথা না। শীতকালকে একটা পড়াশোনার সময় বলো? হ্যাঁ, এই ইনসাইট আসে না কেন? এটা কি হইলো আবার? ফেসবুকে যে কি কি হয় মাঝে মাঝে। অপূর্ব দাদাকে মাসুর ভাইয়ের মতো। শোনো, তোমাদের অপূর্ব ভাই কিন্তু ক্লাস নিবে সাইকেল 4-এ, বুঝছো? সাইকেল 4-এ ক্লাস নিবে কিন্তু। হ্যাঁ, রুটিনে আজকে অপূর্ব ভাইয়ের ক্লাস ছিল, কিন্তু হচ্ছে আজকে ভাইয়া ক্লাস নিবে না। আজকে আমারই নেওয়ার কথা ছিল আগের থেকেই। তোমাদের আবির ভাই একটু অ্যাডভান্স, ভাইয়া সামনের সপ্তাহে রুটিনটা তোমাদেরকে দিয়ে দিছে। বুঝতে পারছো? এই আর কি কাহিনী। আবার আলফাফা চলে আসছে। ঠিক আছে ভাইয়া, প্যারাশুটের ম্যাথের কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে দিন। ওমা, প্যারাশুটের ম্যাথ কোনটা? ওই যে নারকেল তেলের যে অঙ্কটা করছিলাম, ওই যে প্যারাশুট নিয়ে লাফ দিছিল, ওইটার কথা বলতেছো? ওইখানে কি ছিল? সমবেগে যদি নামতে থাকে তাহলে কি উপরের দিকের বাধা বল আর নিচের দিকের এমজি বল পরস্পর সমান? ওইখান থেকেই ম্যাথ করা হয়েছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, রবিবার না এক্সাম? তাহলে ক্লাস কখন? এই রোববার এক্সাম ওদের 26 বাজে। সোমবার এক্সাম তোমাদের? কি বলো? তোমাদের তো সোমবার এক্সাম, রোববারের দিন অপূর্ব ভাইয়ের রেগুলার টাইমে ক্লাস হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা তাহলে শুরু করি। এই আমি সবার কমেন্টই পড়ি, কিন্তু ফেসবুকে আজকে দেখা যাচ্ছে না কোনো ইনসাইটস। ঠিক আছে, যাই হোক, অসুবিধা নাই। শোনো, নিউটনীয় বলবিদ্যার অঙ্কগুলা কিন্তু মজা, আসলে আসলে অনেক মজার। এবং এগুলা হচ্ছে গেমসের মতন। তুমি গেম খেলো না? গেমগুলা কি লজিক অনুযায়ী কাজ করে না? ধরো তুমি মোবাইলে ফিফা খেলতেছো, বা ধরো তুমি কম্পিউটারে ক্রিকেট গেম খেলছো, বা তুমি ধরো ওই যে ক্যান্ডি ক্রাশ খেলতেছো। সেই সব টাইপের গেমগুলা কি লজিক অনুযায়ী আগাইতে হয় না? লজিক ছাড়া কিছু হয়? হয় না। সো আমাদের কিন্তু এই ফিজিক্সে, এই নিউটনীয় বলবিদ্যা অধ্যায়, ফিজিক্স প্রত্যেকটা জিনিসে লজিক দিয়ে আসবে। আমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায় এটা পুরো গেমসের মতন একটা অধ্যায়, পুরো গেমসের মতো। মানে পড়ার সময় তোমার মনেই হবে না যে আমি পড়তেছি, তোমার মনে হবে যে আরে আমি তো গেম খেলছি। যখন ভাষার কেউ এসে জিজ্ঞেস করবে কিরে কি করছিস, তুমি বললো না যে পড়াশোনা করতেছি, কারণ পড়াশোনা এত সহজ হয় না। তুমি বলবা যে আমি গেম খেলছি। ঠিক আছে? আসলেই বলতেছি, নিউটনীয় বলবিদ্যা যে অধ্যায়টা আছে এটা কিন্তু খুবই খুবই মজাদার একটা অধ্যায়। তোমরা যদি এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, লজিকটা বুঝে আগাইতে পারো, এটা পুরা গেমস, একেবারে গেমসের মতন। বুঝছো? এই আর কি। আগের ক্লাসটা করা, সব ক্লাস সিরিয়াল ওয়াইজ ক্লাস করা লাগবে, সিরিয়াল ওয়াইজ ক্লাস করা লাগবে। ঠিক আছে?
আচ্ছা আমি একটু দাঁড়াও, মেনশন দিয়ে নেই সবাইকে। গেম খেলতে বোরিং লাগে ভাইয়া, তাহলে তোর কি করতে ভাল লাগে? পূর্ণতা, তোর যেটা করতে ভাল লাগে সেটাই মনে করবি। যে তোর যদি মনে করিস যে হিন্দি সিরিয়াল দেখতে ভাল লাগে, তাহলে এটাই মনে করবি নিউটনীয় বলবিদ্যা একটা দারুণ হিন্দি সিরিয়াল, হ্যাঁ এরকম মনে করবি, কোনো সমস্যা নেই। তুই যেটা ভাল লাগে সেটাই মনে করবি। গেম নাকি বোরিং লাগে, মানে কি আর বলবো। আচ্ছা এভরিওয়ান, আজকে কি লেখা যায় এভরিওয়ান দিয়ে? লিখি যে হচ্ছে আম গাছে জাম ধরে, এটা এটা আজকে এভরিওয়ানে মেনশন দিয়ে সবাইকে বলে দিলাম। আমি এই লাইনটা শিখছিলাম ওই যে তোমাদের এরকম একটা গান ছিল, মিলার একটা গান ছিল, ওইখানে এরকম একটা লাইন ছিল যে কি জানি, আম গাছে জাম ধরে। আমি প্রথম যখন লাইনটা শুনছি আমার কাছে খুব অবাক লাগছিল যে কী রে ভাই, মানে এই একটা লাইন এরকম হবে কেন, আম গাছে জাম ধরে, তাহলে তো এটা জাম গাছ। ঠিক আছে চলো শুরু করি। এই সবাই খাতা কলম বের করো, খাতা কলম বের করো, আমরা শুরু করি। আজকে আজকে অনেক অনেক গেমস খেলবো আমরা, ঠিক আছে, অনেক অনেক গেমস খেলবো। ঠিক আছে চলো শুরু করি, বিসমিল্লাহ। আপনি গান শোনার টাইম কইবেন, গান শোনার আসলে টাইম পাই না আমি। হচ্ছে এই যখন তোমাদের মতন বয়সে ছিলাম, জীবনে কোনো কাজ কাম ছিল না, সেই সময় ধরো যে গান শুনতাম, বুঝতে পারছি। এখন ভাই আর এই বয়স টয়স নাই আর কি, বুঝছো না, এখন বয়স টয়স নাই, বুড়া হয়ে গেছি। ওকে, সো দেখো আমাদেরকে বললো, প্রশ্নটা একটু পরে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন ভাই, পুরো গেমস, একদম গেমসের মতো চিন্তা করবো এটা, হ্যাঁ। সো কি বলছে দেখো, এম এ সমান সমান 10 কেজি, ঠিক আছে, এম এ সমান সমান 10 কেজি। এই যে দেখো, এই যে এই ভরটা আছে না, এই ভরটার মান দেওয়া আছে 10 কেজি। কি সুন্দর গেমস। সো এম এ যেটা, এইটা হচ্ছে ভাইয়া 10 কেজি। তুমি একটু প্লিজ আমার সাথে থাকো, শেষ পর্যন্ত থাকো, মনে হবে না যে ক্লাস করতেছো, সত্যি কথা, আজকের ক্লাসটা অনেক মজার, হ্যাঁ। তো দেখো এম এ সমান সমান 10 কেজি, আমার প্রতিটা ক্লাসই মজার। এম বি সমান সমান 16 কেজি, অর্থাৎ এইখানে যে ভরটা আছে সমান সমান 16 কেজি। তোমাদের মজা লাগে কিনা জানি না, আমার তোমাদের ক্লাস নিতে অনেক মজা লাগে। এম বি সমান সমান 16 কেজি, ভাইয়া কি পাম দিচ্ছেন? হ্যাঁ, আনবিলিভেবল। এম এ সমান সমান 10 কেজি, এম বি সমান সমান 16 কেজি। এখন বললো 20 মিটার দৈর্ঘ্যের একটা দড়ির ভর হচ্ছে 2 কেজি। 20 মিটার দৈর্ঘ্যের, এই যে 20 মিটার দৈর্ঘ্যের একটা দড়ির ভর হচ্ছে 2 কেজি। এ ব্লকটিকে 40 নিউটন বলে টানা হচ্ছে। সেখানে বললো এই যে ব্লকটা আছে না, এটাকে 40 নিউটন বলে টানা হচ্ছে, বুঝছো? তাহলে বলো এই গেমসের কাহিনী বুঝছো সবকিছু? দুইটা বস্তুর ভর দেওয়া, মাঝখানে একটা দড়ি আছে। এখন বলো তো আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কগুলোর পার্থক্যটা কি? আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কগুলোর পার্থক্যটা কি? আগের অঙ্কগুলোতে আমাদের দড়ির কোনো ভর দেওয়া ছিল না। তুমি খেয়াল করে দেখো, এর আগের দিন আমরা যে ম্যাথ করছিলাম, সেই 365 দিন আগে আমরা একটা ম্যাথ করছিলাম না, সেখানে আমাদের 3টা ব্লক ছিল, প্রত্যেকটা ব্লক একটার সাথে আরেকটা যুক্ত হয়েছিল এবং আমরা একটা ব্লকটা দড়ি দিয়ে টানছিলাম। সো এখানে কিন্তু ব্লকগুলার যে দড়ি দিয়ে কানেক্টেড, সেই দড়িগুলার কোনো ভর ছিল না, কিন্তু এই ব্লক দুইটা যেই দড়ি দিয়ে কানেক্টেড, সেই দড়িটার একটা ভর আছে। বলো তোমরা কি দুইটা পার্থক্য আলাদা করতে পেরেছো? বলো বলো। ভাইয়া আজকে মন ভালো নাই, ক্লাস নিই না। মন ভালো নাই বলেই তো ক্লাস নেব, ক্লাসে কি আমরা পড়াই কখনো? ছি 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 ছি। সো তাহলে আমরা এই যে দড়িটার ভর, এটা দেওয়া আছে, ভালো কথা। এখন কি বলছে দেখো, বলছে ব্লকগুলোর ত্বরণ নির্ণয় করো। বলো তো ব্লকগুলোর ত্বরণ কি আলাদা আলাদা হবে নাকি ব্লকগুলোর ত্বরণ একই রকম হবে? ব্লকগুলোর ত্বরণ কি আলাদা আলাদা হবে নাকি একই রকম হবে? একই রকম হবে। আচ্ছা তাহলে বলো তো, এখন কিন্তু দড়িটারও ভর আছে, তাহলে দড়িটাকেও একটা সেপারেট অবজেক্ট হিসাবে আমাদের কনসিডারেশনে আনতে হবে। অর্থাৎ আগেরবার দড়ির তো ভর ছিল না, আমরা শুধু 3টা ব্লককেই মোট ভর হিসাব করে ত্বরণ বের করে ফেলছিলাম, কিন্তু এইবার আমাদের দড়ির ভর আছে, তাই দড়িটাকে সেপারেট একটা বস্তু হিসাবে আমরা চিন্তা করব। তাহলে এখানে বস্তু আছে 3টা, একটা এ বস্তু, একটা বি বস্তু আর একটা দড়ি বস্তু। তাহলে দড়ি বস্তুর ভর হচ্ছে 2 কেজি, এটার 10 কেজি, এটার 16 কেজি। যদি 40 নিউটন বলে টানা হয়, তাহলে ভাইয়া ত্বরণ চট করে বের করে ফেলতে পারবা না? ত্বরণটা কি চট করে বের করে ফেলতে পারবা না? বলো তো ত্বরণটা কি হবে? ত্বরণটা কি হবে? ভেরি গুড, মুবাশিরা জান্নাত, তারপরে সোমাইয়া আক্তার লিমা, ভেরি গুড।
সো তাহলে দেখো আমরা এখান থেকে যেটা পাই যে যেহেতু ব্লকগুলোর ত্বরণ বের করতে বলেছে, আসো প্রথম 1 নাম্বার প্রশ্নের উত্তর দিই। তো আমাদের এই পুরাটাকে তুমি যদি একটা বস্তু হিসেবে চিন্তা করো, এটা একটা বস্তার মধ্যে ভরে ফেললাম, এরপরে আমি 40 নিউটন বলে যদি টানি, তাহলে F ইজ ইকুয়ালস টু আমাদের টোটাল ম্যাস মানে হচ্ছে এ ব্লকের ভর যোগ বি ব্লকের ভর যোগ দড়ির ভর, হ্যাঁ, এ বি এবং দড়ির ভর ইন্টু হচ্ছে এ। তাহলে খেয়াল করো আমাদের এফ এর মান দেওয়া আছে 40 নিউটন সমান সমান এম এর মান দেওয়া আছে ভাইয়া 10 কেজি। দেখছো কি গেমস, একদম গেমস একটা। 16 প্লাস এটা হচ্ছে 2 কি এই দড়ির ভর হচ্ছে 2 কেজি। দড়ির দৈর্ঘ্য কত ভাইয়া? 20 মিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এক্সেলারেশনটা বের করে ফেলতে পারবো। তাহলে এক্সেলারেশনের মান কত হবে? এক্সেলারেশনের মান হবে হচ্ছে এই যে তোমরা যেটা বলছো আমি সেটাই কিন্তু লিখতেছি, তোমরা খবরদার মানে অবিশ্বাস করো না আমাকে যে ভাইয়া আপনি হচ্ছে ছি। আচ্ছা এটা 40/88 রাখি, পরে যদি কাটাকাটি করে সহজ হয় পরেরটা দেখা যাবে। সো আমাদের ব্লকগুলোর ত্বরণ হচ্ছে এত। ক্লিয়ার? এইবার ভাইয়া বলেন 2 নাম্বার প্রশ্নের উত্তর। বলছে দড়ির এ এবং বি বিন্দুতে টান বল কত নির্ণয় করো। দড়ির এ এবং বি বিন্দুতে টান বল কত নির্ণয় করো। তো ভাইয়া দেখো দড়ির এ এবং বি বিন্দুতে টান বল, এটার মানে কি? দেখো দড়ির এ বিন্দু কোনটা ভাইয়া? দড়ির এ বিন্দু হচ্ছে এইটা। এই আমি কি ঠিক লিখছি? অবশ্যই ভাইয়া আপনি লিখছেন ঠিক হবে না, এটা কি হয়? এটা হচ্ছে দড়ির এ বিন্দু আর এইটা হচ্ছে দড়ির বি বিন্দু। এখন খুব মনোযোগ দাও, খেয়াল করো। আমাকে বলছে দড়ির এ এবং বি বিন্দুতে টান বল নির্ণয় করো। সো আমাদের খেয়াল করো টান বল কোন দিকে কাজ করবে বলো? এই এ বস্তুটার উপরে টান বল কোন দিকে কাজ করবে বলো? এ বস্তুটার উপরে টান বল কোন দিকে কাজ করবে বলো? বামে কাজ করবে। ভেরি গুড। তাহলে ভাইয়া এই দিকে হচ্ছে বামে একটা টান বল কাজ করছে। এই টান বলটাকে আমি নাম দিলাম টি এ। ঠিক আছে? এবং বি এর উপরে বলো তো টান বলটা কোন দিকে কাজ করবে? অর্থাৎ দড়িটা এই বি ব্লকটাকে কোন দিকে টানবে? ডান দিকে টানবে। তাহলে ডান দিকে যদি টানে, এইটার টান বল আমি বললাম টিবি। এখন তুমি বলতে পারো, আর তোমার মনে একটা প্রশ্ন আসছে আমি জানি, আমি বলে দেই তারপর উত্তর দিব পরে। তুমি বলতে পারো ভাইয়া আগের দিন আমরা যখন ম্যাথ করলাম তখন আপনি এইখানেও টি বলছিলেন, এইখানেও টি বলছিলেন, কিন্তু এইবার কেন এক পাশে টি এ বললেন আর এক পাশে টি বি বললেন? সো এটার উত্তর সামনে আসবে, প্রশ্নটা মাথায় রাখো। তোমাদের মধ্যে এই প্রশ্ন আসছে না বলো? এই প্রশ্ন আসছে কিনা আগে বলো। জি আসছে। সো এটা মাথায় রাখো। সো টি এ আর টি বি দুইটা যে আলাদা আলাদা লিখলেন, আপনি আগের দিন ম্যাথ করলেন দুই পাশে টি সেম দিছিলেন, কিন্তু এইবার কেন টি দুইটা আলাদা আলাদা দিলেন? সো কেন আলাদা একটু পরেই তুমি বুঝতে পারবা। চোখ রাখুন এসিএস ফিজিক্স 26 ব্যাচের পর্দায়। ঠিক আছে? এখন তাইলে ভাইয়া দেখো আমরা এখান থেকে যদি টি এ বের করতে চাই, এখন টি এটা আসলে কোন বস্তুর উপরে প্রযুক্ত হচ্ছে? এ বস্তুর উপরে প্রযুক্ত হচ্ছে। এ বস্তুর উপরে টোটাল কয়টা বল কাজ করছে? একটা বল কাজ করছে 40, আরেকটা বল কাজ করছে টি এ। তাহলে খেয়াল করো আমি যদি এ বস্তুর জন্য লিখতে চাই, এ বস্তুর ক্ষেত্রে যদি একটু হিসাব নিকাশ করি, তাহলে ভাইয়া দেখো আমাদের এ বস্তুর উপরে টোটাল যতগুলো বল কাজ করছে তাদের লব্ধি হবে আমাদের ম্যাস ইন্টু এক্সেলারেশন। যেই এক্সেলারেশনের মান আমরা অলরেডি কিন্তু জানি। বলো তো এখানে সামেশন অফ এফ সমান সমান আমি কি লিখবো? এটা তোমরা বলো, গেমস। আমি এই সামেশন অফ এফ, এ বস্তুর উপরে সামেশন অফ এফ সমান কি লিখবো বলো? আর হামাক আক্তার একটা লিখছো টি মাইনাস এফ কেন বলছো বলো তো? যখন আমাদের 40 নিউটন বলে আমরা টানবো, এই যে টানছি, ভিজুয়ালাইজ করতে দেখতে পাচ্ছ যে নড়তেছে কিন্তু টানছি। তো যদি 40 নিউটন বলে টান দেই, তাহলে ভাইয়া এই এ ব্লকটা তো ডান দিকে যাবে, অর্থাৎ তার ত্বরণটা কিন্তু ডান দিকে হবে। ডান দিকে যদি ত্বরণ হয় তাহলে কোন বলটা বড়, এই 40 বড় নাকি টি এ বড়? অবশ্যই 40 বড়।
এ কারণেই তো বস্তুটা ডান দিকে আসছে। তাহলে 40 মাইনাস টি এ, এইটা হবে সামেশন অফ এফ, 40 মাইনাস টি এ। এটা বুঝেছো? না বুঝে থাকলে এখনই কান ধরে উঠবস করো, কান ধরে উঠবস করো এখনই। এই বলো বুঝছো কিনা? 40 মাইনাস টি এ, ডান, 40 মাইনাস টি এ। না সরি, তুমি কান ধরে উঠবস করো না, বাসায় যদি ছোট কোনো ভাই বোন থাকে ওদেরকে বলো যে আমি এটা বুঝি নাই, বুঝতে ভুল করছি, 5 বার কান ধরে উঠবস কর। তুমি কেন কষ্ট করতে যাবে বলো? বাসায় যদি ছোট ভাই বোন থাকে ওদেরকে তুমি যে ফিউচার স্কুলে ভর্তি করাই দিবা, এটাই তো ওদের প্রতি একটা বড় এহসান করলা তুমি। সো এর বদলাতে ওরা তোমাকে কি দিল? ওরা যদি তোমার হয়ে কান ধরে উঠবস নাই করতে পারলো, তাহলে ওরা কি করলো বলো? ঠিক আছে, তুমি ছোট হলে আসলে কিছু করার নাই। যাই হোক, তাহলে 40 মাইনাস টি এ, এইটা যারা বুঝো নাই তারা প্লিজ প্লিজ আর আর কথাই বলো না। 40 মাইনাস টি এ, এটা বুঝছো না সবাই? বলো, এটা বুঝছি না? 40 মাইনাস টি এ। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন ভাইয়া বলেন তো এম মানে কত? এই গেমস খেলতেছি কিন্তু তোমাদের সাথে 1.5 ঘন্টা ধরে গেম খেলবো আমি। আনবিলিভেবল। এম এর মান হচ্ছে ভাইয়া 10 কেজি, 10 কেজি, এবং এক্সেলারেশন কত বলো তো? 40/28, 40/28। বলো তো চট করে তুমি এখান থেকে টি এর মান কত বের করে ফেলতে পারবে না? অবশ্যই পারবে। এইবার আসো আমরা দেখি বি বস্তুর ক্ষেত্রে হিসাব করলে কি হবে। বলো বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে এবার যদি হিসাব করো, বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে দেখো ভাইয়া, বলো তো এই বি বস্তুর উপরে কয়টা বল কাজ করছে? কয়টা বল কাজ করছে? না পারলে আমার হাতের আঙুলের দিকে তাকাও, বলো বি বস্তুর উপরে কয়টা বল কাজ করছে? সবাই উত্তর দাও, কয়টা বল কাজ করছে? তোমরা মনে করো না আমি উত্তর বলে দিচ্ছি, না পারলে আমার হাতের আঙুলের দিকে তাকাও। বি বস্তুর উপরে কয়টা বল কাজ করছে? একটা। ঠিক আছে, একটা। বাহ, সাব্বাস। আমি মুখ দিয়ে বলিনি, তবুও তোমরা সবাই সঠিক অ্যান্সার করেছো। গুড। কারণ কি দেখো, বি বস্তুর উপরে একটা বল কাজ করছে, এই দেখো এর গায়ের সাথে জড়াই আছে এই বলটা, এই বি বস্তুর সাথে কিন্তু টিবি যে বলটা আছে সেই বলটা কাজ করছে। তাহলে বি বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, আমরা এখানে লিখতে পারি একটা বলই কিন্তু সামেশন অফ এফ, সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ বা এম বি এ। তাহলে ভাইয়া দেখো একটা বলই কাজ করছে, সেটা হলো টিবি। সো টিবি সমান সমান এম বি মানে কত? এম বি মানে কত? 16 কেজি, 16 কেজি ইন্টু এক্সেলারেশন মানে কত? 40/28। তাহলে ভাইয়া আমরা এখান থেকে কিন্তু টিবি এর যে মান এটা পেয়ে যাব। বলো তোমরা কি বুঝতে পেরেছো? না না বুঝলেও বলো যে ভাইয়া বুঝেছি। ঠিক আছে, ভদ্রতা। আনবিলিভেবল। 160/7 এত নিউটন। আর এটা কত আসে? এটা আসে হচ্ছে 40 মাইনাস 10 ইন্টু 40/28। এটা কত আসে? এটা আসে হচ্ছে 180/7, 180/7 নিউটন। তাহলে ভাইয়া দেখো, এইটা হলো আমাদের টি এ এর মান এবং এইটা হচ্ছে আমাদের টি বি এর মান। বলো এই পর্যন্ত কি তোমরা ম্যাথ দুইটা বুঝতে পেরেছো ভাইয়া? বলো, বলো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? বুঝেছো সবাই? বলো এখানে কঠিন কিছু আছে বলো তো? বলো তো এখানে কঠিন কিছু আছে? কঠিন কিছু নাই। তাহলে একদম কিন্তু সিম্পল। এখন কথা হচ্ছে, আসো আমরা এই দড়িটার উপরে কোন কোন বল কাজ করছে এটা একটু বোঝার চেষ্টা করো। দড়িটার উপরে বলো তো কোন কোন বল কাজ করছে? আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন করি, খুব সলিড অ্যান্সার দিবা, প্রত্যেকটা জিনিস খুব কনসেপচুয়াল এবং বেসিক নির্ভর। দেখো এই যে টি এ যেই বলটা, এটা বলো তো কার উপরে কাজ করছে? বলো কার উপরে কাজ করছে? উল্টাপাল্টা কোনো কমেন্ট না, কার উপরে কাজ করছে? মুবাশশিরা জান্নাত সবার আগে অ্যান্সার দিছে। এই যে টি এ যেই বলটা, এই বলটা কার উপরে কাজ করছে? এ বস্তুর উপরে কাজ করছে, তাই না? এবং বলো তো এই টি এ বলটা কে দিল? কে দিছে এই টি এ বলটা? এ বস্তু দিছে না দড়ি দিছে? এ বস্তু দিছে না দড়ি দিছে? দড়ি দিছে। এইটা যদি ক্রিয়া বল হয়, এটা কার উপর কাজ করছে? টি এ বলটা এ বস্তুর উপর কাজ করছে। তাহলে আমাকে বলো তো এটা যদি ক্রিয়া বল হয়, বলো তো দেখি প্রতিক্রিয়া বল কার উপরে কাজ করবে? প্রতিক্রিয়া বল কার উপরে কাজ করবে? দড়ির উপর কাজ করবে। প্রতিক্রিয়া বল দড়ির উপরে কাজ করবে। দুইটা বস্তু, এই যে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সমান এবং বিপরীত দিকে কাজ করে। যতক্ষণ ক্রিয়া থাকে ততক্ষণ প্রতিক্রিয়া বল কাজ করে, এবং ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপরে কাজ করে না।
অনেকে খুব সহজ এক্সাম্পল দেওয়ার খাতির একটা এক্সাম্পল দেয় যেটা ভুল। বলে যে ক্রিয়া প্রতিক্রিয়া কি, আমি তোকে একটা থাপ্পড় মারলাম, তুই আমাকে একটা থাপ্পড় মেরে দে, এটাই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। এটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ না। বরং ধরো তুমি তোমার বন্ধুকে যখন একটা থাপ্পড় মারছো, তখন কিন্তু এখানেই একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে গেছে। কিভাবে? তোমার বন্ধু তোমার বন্ধু তোমার বন্ধু গালে ব্যথা পাইছে, আর তুমি হাতে ব্যথা পাইছো। সো তাহলে টিচারের কাছে যদি তোমার বন্ধু গিয়ে বিচার দেয় যে স্যার ও আমাকে থাপ্পড় মারছে, তুমি উল্টা গিয়ে কিন্তু টিচারের কাছে বলতে পারবা যে স্যার এটা মিথ্যা কথা, বরং ওর গাল দিয়ে আমার হাতে একটা ব্যথা দিচ্ছে স্যার, আপনি এর বিচার করেন। এটা কিন্তু বলতেই পারবা, কোনো সমস্যা নেই। কারণ ক্রিয়া প্রতিক্রিয়া সমান, একে অপরের বিপরীত দিকে কাজ করে। তুমি তোমার বন্ধুকে আজকে যদি একটা থাপ্পড় মারো, তাহলে কিন্তু শুধুমাত্র এটাই মিন করে না যে তুমি তোমার বন্ধুকে গালের উপর চড় মারছো, বরং এটাও মিন করে যে তুমি গাল দিয়ে তোমার বন্ধুর হাতে কিন্তু একটা চড় মারছো। তাহলে এটা স্যারের কাছে তুমি উল্টা আগে গিয়ে বিচার দিবা, তাকে কেন সময় দিবা? তুমি উল্টা আগে গিয়ে বিচার দিবা যে স্যার এ কেমন বিচার আপনার, আমি মাসুম বাচ্চা, আমার হাত ছিল আমার হাতের মতন, ওর মুখ দিয়ে আমার হাতের উপর একটা বাড়ি দিয়েছে। বলতেই পারো, কোনো সমস্যা নেই। লজিক, এটা আসলেই লজিক, কোনো ভুল নাই। এবং ক্রিয়া প্রতিক্রিয়া কি সমান কি মানে অসমান? ক্রিয়া প্রতিক্রিয়ার মান কি সমান না বলো? সমান কি না? সমান, একে অপরের বিপরীত দিকে কাজ করে। তো তাইলে তুমিও যেই ব্যথা পাইছো ও সেই একই ব্যথা পাইছে, তাহলে অসুবিধা কোথায়? কোনো সমস্যা নাই, তুমি উল্টা বিচার দিবা। সো তাইলে ভাইয়া ওই এক্সাম্পল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে আমি আমার বন্ধুকে একটা থাপ্পড় দিলাম, এটা যদি ক্রিয়া হয়, আমার বন্ধু আমাকে একটা থাপ্পড় দিলে এটা প্রতিক্রিয়া না, এটা ভুল এক্সাম্পল। বরং দুইটা অ্যাকশনেই এখানে কিন্তু প্রত্যেকটার সাথেই একটা করে রিয়াকশন আছে, প্রত্যেকটার সাথেই একটা করে রিয়াকশন আছে। বুঝতে পারছো? ডান, ঠিক আছে। এখন খুব লজিক বুঝছো? তাইলে খেয়াল করো, এই যে দড়িটা, এই বস্তুটাকে টিএ পরিমাণ বলে টানছে। এটা যদি ক্রিয়া হয়, তাহলে প্রতিক্রিয়া বলটাও কি? আগে যে বলটা যার উপর প্রযুক্ত হয়েছে সে এখন বল দিবে, তাহলে আগে তো এর উপরে বল প্রযুক্ত হয়েছে। তাহলে এখন আমাদের এ বস্তুটা কি করবে? এ বস্তুটা বলবে দড়িমশাই তোমার উপরে আমি একটা বল প্রয়োগ করলাম। এটা কত বল প্রয়োগ করবে? টি এ। এটাকে আমি আলাদা করার জন্য টি এ প্রাইম বললাম, ঠিক আছে? এটাকে আমি জাস্ট আলাদা করার জন্য টি এ প্রাইম বললাম। এখন তোমরা দেখো ভাই জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার কিনা, এটা না থাকলে কিন্তু জীবনে বিপদ আছে। যে আমাদের টি এ প্রাইম যেটা, এই বলটা কাজ করছে কার উপরে? দড়ির উপরে। এটা কে দিচ্ছে? এ বস্তু দিচ্ছে। ক্রিস্টাল ক্লিয়ার কিনা? স্ফটিক স্বচ্ছ কিনা? স্ফটিক স্বচ্ছ। এখন তাহলে বলো তো, দড়ির উপরে একটা টান বল কাজ করছে টি এ, এবং বলো তো এই পাশেও বলো তো টিবি বলটা কার উপরে কাজ করছে? বলো, টিবি বলটা কার উপরে কাজ করছে বলো? স্যার আপনাকে সিনেমাতে দেখতে চাই, তোমার কাছে কি মনে হচ্ছে আমি পড়াচ্ছি ক্লাসের মধ্যে? এটা তো সিনেমার অংশ। গুড। সো টিবি বলটা কাজ করছে বি এর উপরে। কে দিছে? এই দড়ি দিছে বলটা। তাহলে প্রতিক্রিয়া বল কার উপরে কাজ করবে? দড়ির উপরে কাজ করবে। এটা কে দিবে? এই বি বস্তুটা দিবে। তাহলে বলো ভাইয়া এইটুকু পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার কিনা? টি এ প্রাইম এবং টিবি প্রাইম, এই দুইটা বল দড়ির উপরে কাজ করছে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তাহলে এখন বলো তো দড়ির উপরে কয়টা বল কাজ করছে? দড়ির উপরে মোট বল কত? এটা আলাদা আলাদা অংশ, এটা প্রশ্নে চাই নাই, এটা আমি একটু ফিল দেওয়ার জন্য দেখাচ্ছি। দড়ির উপর মোট বল কত? দড়ির উপর মোট বল কত? এটা হচ্ছে মনে করো আমাদের সেই দড়ি। এই দড়ির উপরে এই দিকে কাজ করছে টি এ প্রাইম, আর এই দিকে কাজ করছে টিবি প্রাইম। বলো তো এই টি এর যে মান আর এই টি এ প্রাইমের যে মান, দুইটা কি আলাদা আলাদা নাকি দুইটা একই? এই মান দুইটা পরস্পর কি আলাদা আলাদা নাকি একই? মান কি সেম না? গুড। তাহলে মান যদি সেম হয় তাহলে ভাইয়া এটার মান হচ্ছে, এটার ভর হচ্ছে কি এম একক। তাহলে খেয়াল করো টি এ প্রাইম, এটার মান তো অবশ্যই বেশি ছিল তাই না? দেখো 180/7। টি এ প্রাইম মাইনাস টিবি প্রাইম, এই দুইটা মিলেই কি আমাদের এই এম ভরের দড়িটার একটা এক্সেলারেশন দিবে না এ? তাহলে দেখি আমরা এক্সেলারেশনটা কত হয়। খেয়াল করো টি এ প্রাইম এটার মান ছিল 180/7 এবং টিবি প্রাইমের মান ছিল 160/7।
এটাকে যদি আমরা এম এ, তো এটা 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 বিয়োগ করলে কত হয়, 20/7 হয়। 20/7 সমান সমান এম ইন্টু এ। তাহলে এখান থেকে দেখো এর মান কত হয়, এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই, আমাদের এটা কত ছিল, 7 দুগুণে 14, 7 দুগুণে 14। তাহলে ভাইয়া বলো তো ত্বরণের মানটা কি একই রকম আসলো কিনা, বলো ত্বরণের মানটা কি একই রকম আসলো কিনা, 40/28 যে কথা, 20/14 কি একই কথা না, একই কথা। সো তার মানে আমাদের দড়িটার ত্বরণটাও কিন্তু 1 পয়েন্ট কত, 1 পয়েন্ট বা এই যে 20/14 কিন্তু আসছে। এখন কথা হচ্ছে যখন আমাদের দড়ির কোনো ভর থাকে না তখন আসলে কাহিনীটা কি হয়, দেখো খেয়াল করে, যখন দড়ির কোনো ভর থাকে না, আমি একটু এটা এক্সট্রা একটা পেজ নেই, বুঝছো, যখন দড়ির কোনো ভর থাকে না তখন আসলে কাহিনী কি হয়, মনে করো এখানে একটা বস্তু রাখা আছে, এটা এ বস্তু এবং এর সাথে একটা বি বস্তু যুক্ত আছে। যখন দড়ির ভর শূন্য, যখন দড়ির ভর শূন্য, সেই ক্ষেত্রে বলতো আমাদের সামেশন অফ এফ সমান সমান কি হবে, এম এ। বলতো ভাইয়া দড়ির ভর যদি শূন্য হয় তাহলে এম এ এটার গুণফল কত হবে, শূন্য হবে। কি কি বল কাজ করছিল ধরছিলাম, এদিকে একটা টান বল কাজ করছিল, এদিকে একটা টান বল কাজ করছিল। এটাকে মনে করো বললাম টিবি, এটাকে মনে করো বললাম টি এ প্রাইম। তাহলে যদি কাটাকাটি করি তাহলে টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইম। তাহলে বলো তো যেহেতু এটা শূন্য, তার মানে কি যদি ভর শূন্য হয় তাহলে কি দুইটা টান বল সেম সেম হবে না ভাইয়া, সেম সেম হবে না। সো যদি এই দড়িটার ভর শূন্য হয় তাহলে এই দুইটা টান বল কিন্তু পরস্পর সমান হবে। এই কারণে আমরা লাস্ট ক্লাসে কিন্তু দড়ির ভরটা যেহেতু নগণ্য ছিল সেই কারণে দুইটা বস্তু যেই দড়ির সাহায্যে যুক্ত সেই দড়ির দুই প্রান্তে টান বলটা একই ধরে নিয়েছিলাম। বলো ক্রিস্টাল ক্লিয়ার কিনা, বলো ক্রিস্টাল ক্লিয়ার কিনা। হ্যাঁ, দড়ির ভর যদি 0 হয় তাহলে তো দড়ি থাকবে না। খুব সুন্দর একটা প্রশ্ন করছো। আমরা এখানে দড়ির ভরটাকে যদি বস্তুর ভরের তুলনায় নগণ্য ধরে নেই তাহলে কি হবে সেটা চিন্তা করতেছি, বুঝছো। দড়ির ভরটাকে যদি আমরা আমাদের বস্তুর যেই বস্তুটা কি দড়ির সাহায্যে যুক্ত না, সো বস্তুর যে ভরটা সেটা ধরো 10 কেজি আর দড়ির ভর মনে করো 0.0001 গ্রাম, সো তাহলে ওইটার তুলনায় এটা কোনো ভর আছে, নাই। সো আমরা আইডিয়াল দড়ি যদি চিন্তা করি, আদর্শ দড়ি যদি চিন্তা করি তাহলে দড়ির ভর আসলে বস্তুর ভরের তুলনায় শূন্য, ঠিক আছে, ওইটা ধরে আমরা চিন্তা করছি। বুঝতে পারছো, ভেরি গুড। সো তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের মূল কাহিনীটা কি হয়েছে। সো দড়ির ভর যদি শূন্য হয় তাহলে দুইটা টান বল সেম, কিন্তু খেয়াল রেখো যদি দড়ির ভর শূন্য না হয় তাহলে কিন্তু ভাইয়া এই দুই পাশের টান বল সেম হবে না। কেন হবে না, আশা করি লজিক্যাল এক্সপ্লেনেশন পাইছো। বুঝতে পারছো, বুঝতে পারছো, ডান ডান। এইবার আসো আমরা পরের প্রশ্নটা দেখি, এটা আরো সুন্দর একটা গেমস। উফ, এত গেম খেলতেছি আজকে, এটা আরো সুন্দর একটা গেমস। কোত্থেকে আমরা আগাবো, এগুলো সব মুছে দিলাম, এটা পরের পেজে আসি আর কি। হ্যাঁ আচ্ছা, এগুলো থাকুক। দেখো পরের প্রশ্ন কি বললো, আমাদের প্রথম দুইটা প্রশ্নের অ্যান্সার করা শেষ, পরের প্রশ্নটা কি বললো দেখো। পরের প্রশ্ন আমাদেরকে বললো বি ব্লক থেকে 8 মিটার দূরত্বে দড়ির টান বল কত হবে নির্ণয় করো। সো খেয়াল করো প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে আমাদেরকে বলল যে বি যেই দড়িটা আছে, বি যেই দড়িটা আছে, এ দেখো বি কি বলে কই, বি ব্লক থেকে, এই যেটা বি ব্লক, বি ব্লক থেকে 8 মিটার দূরত্বে দড়ির টান বল নির্ণয় করো। তার মানে কি ভাইয়া, তার মানে হচ্ছে এই ব্লক থেকে 8 মিটার দূরত্ব মানে মনে করো এই পয়েন্টটার কথা বলছি, দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে 8 মিটার দূরে, মানে মনে করো এই পয়েন্টটার কথা বলছি। সো এই পয়েন্টে আমাদের টান বল কত সেইটা বের করতে বলেছে, এই টান বলটা কত সেইটা আমাদেরকে বের করতে বলেছে। প্রশ্ন বুঝেছো। আগেরবার কি বললো, আগেরবার বলেছে যে দড়ির এ বিন্দু আর বি বিন্দুতে টান বল বের করো, কিন্তু এবার আমাদেরকে বলল যে 8 মিটার দূরত্বে যে অংশটা আছে সেইখানে টান বল কত হবে নির্ণয় করো। ঠিক আছে, সেইখানে টান বল কত নির্ণয় করো। সো তাহলে খেয়াল করো আমরা এখান থেকে 3 নাম্বার প্রশ্নে যেটা পাই, 3 নাম্বার প্রশ্নে যেটা পাই যে আমাদের বি ব্লক থেকে 8 মিটার দূরত্বে দড়ির টান বল। সো দেখো এই টান বলের ডিরেকশন তো এইদিকে, বলো তো এই টান বলটাকে কোন
মানে কোন কোন ভরকে টানা লাগবে, এই টান বলটাকে কোন কোন ভর ক্যারি করা লাগবে। একটা হচ্ছে এমবি, এমবি এর মান কত ছিল 16 কেজি। অর্থাৎ এই টান বলটা দিয়ে এই বস্তুটাকে কিন্তু মানে এই টানটা দেওয়ার ফলে কিন্তু বি ব্লককেও টানতে হবে, এবং এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এইখানে যেই দড়িটুকু আছে না, এই দড়িটুকুকেও কিন্তু ওর ক্যারি করতে হবে, এই দড়িটুকুও কিন্তু ওকে ক্যারি করতে হবে। ভাইয়া দেখো এটুকু কি বুঝতে পেরেছো কিনা। আমাদের বলল 8 মিটার দূরত্বে, এটুকু হচ্ছে 8 মিটার দূরত্ব। সো 8 মিটার দূরত্বে টান বল কত নির্ণয় করতে বলছে। সো 8 মিটার দূরত্বে যেই টান বল, এইটা এই টান বলটা মূলত কাকে কাকে টানছে, কাকে কাকে ত্বরণ দিচ্ছে, এই বি ব্লককে ত্বরণ দিচ্ছে এবং এই 8 মিটারের ভরটাকে, 8 মিটার দড়ির ভরটাকে ত্বরণ দিচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো একটু খেয়াল করো, টি সমান সমান আমরা লিখতে পারি এখানে 16 কেজি কি ও টানছে, প্লাস বলতো 8 মিটার দড়ির ভর কত হবে, 8 মিটার দড়ির ভর হবে 8 ডিভাইডেড বাই 20 ইন্টু 2 ইন্টু এক্সেলারেশন, ইন্টু এক্সেলারেশন। দেখো ভাইয়া বুঝছো কিনা, এটা কি করলেন ভাইয়া, এটা কি করলেন, এটা তো বুঝলাম না। আমরা এখানে বের করছি দেখো, এই যে টান বলটা, বলতো এই টান বলটা কি সমগ্র দড়িকে টান দেয়, এই টান বলটা কি সমগ্র দড়িকে টান দেয় না, এই টান বলটা কিন্তু 8 মিটার যেই দড়িটা সেই দড়িটাকে টান দেয়, এবং আমাদের এই বি যেই ব্লকটা আছে সেই বি ব্লকটাকে টান দেয়। খেয়াল করো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এই টান বল যেটা, এই টান বলটা কিন্তু বি ব্লককে টান দেয় এবং 8 মিটার যেই দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটাকে টান দেয়। তাহলে টোটাল কত ভরকে সে টান দেয়, টোটাল কতখানি ভরকে সে টান দেয়, 16 কেজির যে বি ব্লকটা আছে সেটাকে টান দেয়, প্লাস 8 মিটার দৈর্ঘ্যের যে ভরটা আছে সেই ভরটাকে টান দেয়। তাহলে আমরা এখানে 8 মিটার দৈর্ঘ্যের দড়ির ভর কতটুকু, দেখো 8 মিটার দৈর্ঘ্যের দড়ির ভর কতটুকু আমাদের দেওয়া আছে 20 মিটার, 20 মিটার দৈর্ঘ্যের ভর হচ্ছে 2 কেজি, 2 কেজি। 1 মিটার দৈর্ঘ্যের ভর হচ্ছে 2/20। তাহলে ভাইয়া 8 মিটার দৈর্ঘ্যের ভর কত বলো তো, 8 ইন্টু 2 ডিভাইডেড বাই 20 না, এটাকে আমি সংক্ষেপে লিখে ফেলছি, এই দেখো একবারে 8/20 মানে টোটাল দৈর্ঘ্যের, টোটাল দড়ির দৈর্ঘ্যের কত অংশের ভর চাই, 8/20 অংশের ভর চাই, এবং টোটাল ভর কত 2 কেজি। তো আমি ঐকিক নিয়মেও দেখাতে পারি, অথবা তুমি যদি মাথায় ক্যালকুলেশন করে ফেলতে পারো তাহলে একবারেই হয়ে গেল, 8/20 ইন্টু 2। অর্থাৎ আমাদের দেখো, অর্থাৎ আমাদের এখানে দেখো এই যে টান বলটা, এই টান বলটা 8 মিটার দৈর্ঘ্যের ভরকে টানবে প্লাস বি ভরকে টানবে। তাহলে টোটাল ত্বরণ ভাইয়া কত হবে, টোটাল ত্বরণ তো আগের মতনই, কারণ পুরা সিস্টেমের প্রত্যেকটা অংশের ত্বরণ একই রকম। তাহলে এই টি সমান সমান আমরা পাচ্ছি দেখো 16 প্লাস এখানে হচ্ছে 8/10 ইন্টু এ মানে কত ভাইয়া 40/28 পেলাম না, হ্যাঁ 40 ডিভাইডেড বাই 28। ভেরি গুড, তাহলে এখান থেকে কিন্তু আমরা টি এর মান বের করে ফেলতে পারবো। ক্লিয়ার, বলো তো বুঝছো কিনা, একদম সিম্পল। সরি 8/20, হ্যাঁ ঠিক আছে 8/10 ইন্টু হচ্ছে 40 ডিভাইডেড বাই 28, এটাকে যদি নেই তাহলে 24 আসতেছে, তাহলে 24 আসে। দেখো তো এটার মান কি আসলেই 24 আসে কিনা, এটার মান কি আসলেই 24 নিউটন আসে কিনা, 24 নিউটন আসে, আসে, গুড। সো তাহলে আমরা এখান থেকে বের করে ফেললাম কাহিনী কি, ঠিক আছে, কাহিনী কি দেখি, 16 প্লাস 0.8 ইন্টু 40 ভাগ 28, হ্যাঁ পারফেক্টলি 24 আসতেছে, পারফেক্টলি 24 আসছে। তাহলে ভাইয়া এই পয়েন্টটা কি বুঝতে পেরেছো কিনা একটু বলো, এই পয়েন্টটা কি বুঝতে পেরেছো কিনা একটু বলো, যে আমাদের এখানে বলল 8 মিটার দূরত্বে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের টান বল কত নির্ণয় করো। সো এখানে যে টান বলটা, এই টান বলটা মূলত কাকে কাকে টানছে, বি ভরটাকে টানছে এবং 8 মিটার ভরকে টানছে। তাহলে 8 মিটারের ভরের মান কত, 20 মিটারের ভর যদি হয় 2 কেজি, 8 মিটারের ভর কত বের করব। তাহলে এই ভর প্লাস এই ভর ইন্টু এক্সেলারেশন তো সেম, তাহলে ওখান থেকে আমরা টি এর মানটা বের করে ফেলতে পারবো। ডান, শেষ। এই প্রবলেমটা, সিঙ্গেল এই প্রবলেমটা অনেকগুলো কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার করে। সো এই কনসেপ্টগুলো ভাই মাথায় রাখতে হবে,
বিশেষ করে ক্রিয়া প্রতিক্রিয়ার জায়গাটা যখন আমরা পুলির ম্যাথগুলা করব, একটা বানর পুলি বেয়ে উপরের দিকে উঠবে, দড়ি বেয়ে উপরের দিকে উঠবে, এই টাইপের ম্যাথগুলা করব, তখন কিন্তু এটা অনেক কাজে দেবে। সো এই কনসেপ্টটা ভুলে যেও না। ঠিক আছে, ডান। চলো এবার পরের প্রবলেমে চলে যাই। এটা তো আমাদের 1 নাম্বার প্রবলেম ছিল আজকের। একটার মধ্যেই 3টা প্রবলেম আসলে। যাই হোক, প্রবলেমটা খুব সুন্দর কিন্তু। সো একটা প্রবলেম গেল। এইবার আসো পরের প্রবলেমে যাই। এটা খুবই 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 অসাধারণ একটা ম্যাথ, খুবই অসাধারণ একটা ম্যাথ। দেখো এত সুন্দর কনসেপ্টের ম্যাথ। এটা কি বলছে দেখো, সমতরণে চলমান একটা গাড়িতে ঝুলন্ত সরল দোলক উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে থাকলে গাড়ির ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, কি বললো এখানে? একদম মানে নতুন টাইপের একটা প্রবলেম এটা, এবং এটা এতটা রিয়েলিস্টিক একটা প্রবলেম। তুমি দেখো, আমি একটা গাড়ি আঁকছি, তোমরাও আমার সাথে সাথে গাড়ি এঁকে ফেলো, তোমরাও আমার সাথে সাথে গাড়ি এঁকে ফেলো। হ্যাঁ, আসলে কি বলবো বলো, এই যে দাগগুলো যে দিয়ে দিচ্ছি, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি হয়তো বা কীভাবে ছোটোবেলায় ড্রয়িং শিখেছি। এগুলো আসলে সব সিক্রেট সবাইকে বলতে হয় না, এই জন্যে বলছি না, বুঝেছো? সমতরণে চলমান একটা গাড়িতে, এটাই আমাদের গাড়ি, গাড়ির জাস্ট উপরের পোর্শনটা দেখাইছি, বাকি গাড়িটুকু আঁকার সাহস হচ্ছে না। যাই হোক, তোমরা বাকি গাড়িটুকু এঁকে নিও। এটা গাড়ির ছাদ, ঠিক আছে? গাড়ির একটা, বুঝতে পারছো কত সুন্দর একটা গাড়ি, নিচের গাড়ি অংশ কল্পনা করতে পারছো। এখানে বললো সমতরণে চলমান একটা গাড়িতে ঝুলন্ত সরল দোলক উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। সো এইখানে দেখো যেটা বললো যে আমাদের একটা গাড়ি, সেই গাড়িটা দেখো এ সমান সমান, আচ্ছা গাড়িটা যদি একটা এ ত্বরণে যায়, খুব সিম্পল চিন্তা করো, একটা গাড়ির ছাদের উপর থেকে একটা সরল দোলক ঝুলানো আছে। সরল দোলক মানে জানো না, ছাদ থেকে একটা দড়ির সাহায্যে একটা বব ঝুলায় রাখা হয়েছে, একটা গোলক টাইপের কিছু একটা ঝুলায় রাখা হয়েছে। সরল দোলক তো চিনো। সো তাইলে ববটা যখন, বা ওই সরল দোলকটাকে যখন তুমি গাড়ির ছাদের মধ্যে ঝুলায় রাখছো, গাড়ি যখন স্থির আছে, তখন বলো তো সরল দোলকটা এরকম স্থির থাকবে, সরল দোলকটা এরকম স্থির থাকবে। এখন বলো তো, এটা হচ্ছে মনে করো আমাদের সেই সরল দোলকটা, এটা হচ্ছে আমাদের গাড়ির ছাদ, এই যে এটা হলো গাড়ির ছাদ, আর এটা হচ্ছে আমাদের সরল দোলক। এখন ভাই দেখো, যখন গাড়ি স্থির আছে তখন কিন্তু সরল দোলকটা একদম এইভাবে থাকবে, ঠিক এইভাবে থাকবে। এখন খুব স্বাভাবিক, চিন্তা করো তো, যদি গাড়িটা এখন সামনে আগায়, যদি গাড়িটা সামনে আগায়, তাহলে আমাদের সরল দোলকটা সামনে যাবে নাকি পিছনে যাবে বলো তো? যদি সামনে আগায় গাড়িটা, তাহলে সরল দোলকটা কি সামনে আগাবে না পিছে যাবে? সবাই এটা ক্রিস্টাল ক্লিয়ার তো, পিছনের দিকে যাবে, পিছনের দিকে যাবে। তাহলে ভাইয়া দেখো, গাড়িটার ত্বরণ যদি এই দিক বরাবর হয়, তাহলে আমাদের সরল দোলকটা কোন দিকে কোণ করে থাকবে? এইরকম একটা কোণ করে থাকবে না? সরল দোলকটা এইরকম একটা কোণ করে থাকবে না? দেখো তো, এই দেখো, এটা হচ্ছে আমাদের সেই ববটা, বুঝতে পেরেছ? এইটা হচ্ছে আমাদের সেই ববটা, এই যে। তাহলে খেয়াল করো, এটা হলো সেই সরল দোলক, আর এটা উলম্বের সাথে কত কোণ সেটা বোঝানোর জন্য এই দাগটা দিছি, তাছাড়া কিছু না। আমাদের বললো যখন সমতরণে চলমান একটা গাড়ি ঝুলন্ত সরল দোলক উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে থাকে, তাহলে গাড়িটা যখন সামনের দিকে এ ত্বরণে যাচ্ছে, এই সরল দোলকটা এভাবে করে হয়ে গেছে। এই কোণটা কত? এই যে কোণটা আছে, এই কোণটা আমাদেরকে বলে দিয়েছে 30 ডিগ্রি। এই কোণটা আমাদেরকে বলে দিয়েছে কত? 30 ডিগ্রি। জাস্ট এই ইনফরমেশনটা থেকে আমাকে বের করতে হবে গাড়িটার ত্বরণ কত। এই ইনফরমেশনটা থেকে আমাকে বের করতে হবে গাড়িটার ত্বরণ কত। কলেজ অ্যাডমিশনের ক্লাসে করাইছিলাম, তাই? বাহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, না ভরও লাগবে না, কিচ্ছু লাগবে না এখানে। এইখানে আর আজকে বাংলাদেশে খেলা হচ্ছে, আসলে কার 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 সাথে কার খেলা? বাংলাদেশে খেলা এখন আর দেখা হয় না কিন্তু, ঠিক আছে? ওকে, সো তাইলে ভাইয়া দেখো, আমরা এখান থেকে যেটা পাই যে দেখো, আমাদের গাড়িটা যদি ত্বরণে যায়, সামনের দিকে ত্বরণে যায়, তখন কিন্তু এটা এরকম করে হেলে যাবে। সো তাহলে এই অ্যাঙ্গেলটা থেকে জাস্ট এই ইনফরমেশনটাই দেওয়া যে সরল দোলকটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে থাকলে গাড়ির ত্বরণ কত। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো ভাইয়া, গাড়িটা যদি সমবেগে যায় তাহলে অ্যাঙ্গেলটা কত হবে?
গাড়িটা যদি সমবেগে যায় তাহলে অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? ভেরি গুড, ভেরি গুড। মানে উলম্বের সাথে সেটা 0 ডিগ্রি কোণে থাকবে, আনুভূমিকের সাথে 90 ডিগ্রি, উলম্বের সাথে 0 ডিগ্রি কোণে থাকবে। ভেরি গুড। এখন আমরা তাহলে ভাই অ্যানালাইসিসটা করব কিভাবে? এটাকে আমি র্যান্ডম একটা কোণ ধরলাম থিটা, বুঝছো? 30 ডিগ্রির জন্য না করে যে কোনো একটা অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে থিটা, সেটার জন্য কি হবে এটাই আমরা দেখছি, এটাই আমরা দেখছি। সো তাইলে দেখো আমাদের এই থিটার জন্য তোমাদের যদি ছবিটা আঁকা ছোট হয়ে যায় তাহলে আমি যেভাবে করে বড় করে নিলাম এভাবে বড় করে নিতে পারো। এগুলো শিখতে হবে, বড়দের কাছ থেকে এগুলো না শিখলে জীবনে কি করবা? সো এখন ভাইয়া খেয়াল করো, আমাদের বলো তো এই ববটার উপরে, এই ববটা কিন্তু যখন গাড়িটা সমতরণে যাচ্ছে তখন কিন্তু এই ববটা ঠিক এইভাবে করে স্থির হয়ে থাকবে। যখন গাড়িটা সমতরণে যাচ্ছে তখন গাড়ির সাপেক্ষে কিন্তু এই ববটা একদম এইরকম স্থির হয়ে থাকবে, ঠিক? বলতো এই দড়িটা আমাদের ববটাকে কোন দিক বরাবর টান দিচ্ছে? এদিক বরাবর টান দিচ্ছে, এদিক বরাবর একটা টান বল দিচ্ছে। এটা কি বুঝছো? টান বল সবসময় কোন দিকে কাজ করে? বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট এখান থেকে বাইরের দিকে কাজ করে, তাহলে এটা হচ্ছে টান বল। এখন দেখো এই টান বলের কিন্তু ভাইয়া দুইটা উপাংশ আছে, টান বলের কিন্তু ভাইয়া দুইটা উপাংশ আছে। খেয়াল করে দেখো, এইটা যদি আমাদের থিটা অ্যাঙ্গেল হয় তাহলে ভাইয়া এই কোণটাও কত? এটা হচ্ছে থিটা কোণ। আমি যেহেতু এই টানটাকে দুইটা উপাংশে ভাগ করে ফেলেছি তাহলে এইটা এখন আমাদের আর নাই, এইটা এখন আমাদের আর নাই, এটাকে আমরা ভেঙে কি করছি? দুইটা উপাংশে ভাগ করে ফেলেছি। তাহলে বলো তো এই দিক বরাবর তার, এটা যেহেতু থিটা, কারণ এটা থিটা বলে এটাও থিটা, একান্তর কোণ বলে, তাহলে আমরা এটা লিখতে পারি এদিক বরাবর ভ্যালুটা হচ্ছে টি কস থিটা, আর এদিক বরাবর ভ্যালুটা হচ্ছে টি সাইন থিটা। এখন মজার ব্যাপার হচ্ছে দেখো, এই বস্তুটা উপরে কিন্তু আরো একটা বল কাজ করছে নিচের দিকে, সেটা কি? সেটা হচ্ছে এমজি। আরো একটা বল কাজ করছে, সেটা কি? সেটা হচ্ছে এমজি। এখন খেয়াল করো, আমরা যদি এটা ব্যালেন্স করতে চাই তাহলে খেয়াল করো এই বস্তুটার উপরের দিকে একটা বল কাজ করছে টি কস থিটা। বস্তুটা কিন্তু গাড়ির মধ্যে যখন আছে বস্তুটা কিন্তু স্থির আছে, তাহলে স্থির যদি থাকে উপরের দিকে একটা বল কাজ করছে টি কস থিটা। এই টি কস থিটা হচ্ছে অবশ্যই এমজি এর সমান। কেন এমজি এর সমান? কারণ যদি এটা এমজি এর সমান না হতো তাহলে কিন্তু এই বলটা হয় উপরে উঠে যেত অথবা নিচে নেমে যেত। এটার একটাও কি হচ্ছে না। তাহলে যেহেতু এটা এই উপরে উঠছে না নিচেও নামছে না, তাহলে উপরের দিকের বল আর নিচের দিকের বল পরস্পর সমান। তাহলে টি কস থিটা এবং এমজি পরস্পর সমান। এবং বলতো আমাদের এই ববটার কি একটা ত্বরণ হচ্ছে না? কারণ গাড়ির যদি এ ত্বরণে যেতে থাকে তাহলে গাড়ির ভিতরে যা কিছু থাকবে প্রত্যেকের ত্বরণের মান কত হবে? এই হবে। তাহলে আমরা বলতে পারি টি সাইন থিটা, টি সাইন থিটা এটা সমান সমান কি লেখা যায়? টি সাইন থিটা সমান সমান লেখা যায় এম ইন্টু এ। কেন এম ইন্টু এ? কারণ দেখো এই টি সাইন থিটা বলটাই কিন্তু বস্তুটাকে একটা এ এক্সেলারেশন দিচ্ছে। এই টি সাইন থিটা বলটাই কিন্তু এই বস্তুটাকে একটা এ এক্সেলারেশন দিচ্ছে। তা না হলে আমাদের এই ব্লকটা বা আমাদের এই ববটা এ ত্বরণ পেল কোত্থেকে? এ ত্বরণ তো যদি গাড়ির এ ত্বরণ থাকে তাহলে গাড়ির ভিতরে থাকা প্রত্যেকটা উপাদানের ত্বরণ তো একই রকম এই হবে। তাইলে এই ববটাও এ ত্বরণ অর্জন করছে, কিন্তু এই এ ত্বরণটা সে কার কোন বলের দ্বারা পাবে? এই টি সাইন থিটা বলের দ্বারাই কিন্তু সে এম এ পরিমাণ বলটা পাবে। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, এটা যদি আমাদের 1 নাম্বার ইকুয়েশন হয় এবং এটা যদি আমাদের 2 নাম্বার ইকুয়েশন হয়, তাহলে দেখো 2 নাম্বার ইকুয়েশনকে তুমি যদি এখন 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দাও তাহলে কি হচ্ছে? টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা সমান সমান এম এ ডিভাইডেড বাই এম জি। এখন খেয়াল করো এম এম কাটাকাটি করে ফেললে এ ডিভাইডেড বাই জি হচ্ছে। সো এইখান থেকে আমরা যেটা পাই দেখো তো, টি টি কাটাকাটি করে ফেলো, তাহলে থাকছে ট্যান থিটা সমান সমান এ বাই জি। ট্যান থিটা সমান সমান এ ডিভাইডেড বাই জি। আমাদের কি বের করতে হবে? এ বের করতে হবে। তাহলে এ সমান সমান আসছে দেখো জি ট্যান থিটা, জি ট্যান থিটা। তাহলে থিটার মান কত? এখানে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কিন্তু আমাদের ববের যেই ত্বরণটা সেই ত্বরণটা পেয়ে গেলাম, আর ববের ত্বরণ মানেই হচ্ছে আমাদের গাড়ির ত্বরণ। ব্যাস হয়ে গেল। কত সিম্পল একটা ইনফরমেশন থেকে কি হিউজ একটা জিনিস বের করে ফেললাম। বলো বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো কি না?
আচ্ছা, বব মানে হচ্ছে সরল দোলকের সাথে, দড়ির সাথে যেটা যুক্ত থাকে, যে বলটা যুক্ত থাকে ওটাকে বব বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো কিভাবে কি করলাম, চলো আরেকবার ছোট্ট করে রিক্যাপ করে ফেলি। সো আমাদের এখানে এই গাড়িটার একটা ত্বরণ হচ্ছিল, গাড়ির ভিতরে একটা সরল দোলক ছিল, সেই সরল দোলকটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে ফেলছে, এবং যতক্ষণ এটা 30 ডিগ্রি কোণে, যতক্ষণ এটা এ ত্বরণে যাচ্ছে গাড়িটা, ততক্ষণ আমাদের এই ববটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। যতক্ষণ এটা এ ত্বরণে যাচ্ছে ততক্ষণ একই ত্বরণে যাচ্ছে, একই কোণ করে আছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে বস্তুটা যেহেতু এই দিক বরাবর একটা ত্বরণ পাচ্ছে, তাই না? তুমি গাড়ির কথা চিন্তা করো, গাড়িটা তো আসলে স্থির নাই, গাড়িটা কি করছে? এই যে গাড়িটা কি করছে? গাড়িটা এ ত্বরণের সামনের দিকে আগাচ্ছে না? তাহলে গাড়ি যদি এ ত্বরণের সামনের দিকে আগায়, তাহলে এই ববটারও কি একটা এ ত্বরণ এই দিক বরাবর আসে না? নিশ্চয়ই বুঝছো। গাড়ি যদি এ ত্বরণে যায়, তাহলে গাড়ির যে বব ভিতরে আছে সেই ববটারও কি একটা এ ত্বরণে যাচ্ছে। তাহলে এখন আমরা এর উপরে কি কি বল কাজ করছে সেটা অ্যানালাইসিস করব। এর উপরে একটা শুধু টান বল আর একটা এমজি বল কাজ করছে। টান বলটাকে দুইটা উপাংশে ভেঙে ফেললাম। যেহেতু আমাদের ববটা শুধুমাত্র ডান দিক বরাবর এ এক্সেলারেশন পাচ্ছে, উপরে তার কোনো লব্ধি বল নাই, তাহলে উপরের টি কজ আর নিচের এমজি পরস্পর সমান, সেটা সমান ধরে এটা আমি লিখলাম। এবং গাড়িটা যে আমাদের ববটা যে এ ত্বরণের সামনের দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই ওর উপর একটা এম এ বল প্রযুক্ত হচ্ছে। এই এম এ বলটা কে দিচ্ছে? টি এর সাইন থিটা যে উপাংশটা, সেটাই কিন্তু ওকে এম এ বল দিচ্ছে। তাহলে টি সাইন থিটা সমান এম এ যদি লেখো, এরপরে ম্যাথ শেষ। 2 কে 1 দিয়ে ভাগ দিলে আমরা এখান থেকে এ সমান সমান জি ট্যান থিটা বের করে ফেলতে পারলাম। বুঝতে পারছো? ঠিক আছে, বলো বুঝছো কিনা? সাইন থিটা আর অপোজিটে কোনো বল নাই কেন? সাইন থিটার অপোজিটে কেন বল লাগবে? বস্তু তো স্থির না। আমাদের এই বস্তুটাকে আসলে স্থির বলো তো? যে বাইরে থেকে তুমি যদি দেখো, এখানে আসলে দুইটা রেফারেন্স ফ্রেম দিয়ে ম্যাথটা করা যায়। আমি এখানে যে রেফারেন্স ফ্রেম দিয়ে ম্যাথটা করছি, এটা হচ্ছে বাইরের একজনের সাপেক্ষে, সে কি অবজার্ভ করছে। গাড়ির বাইরে যে আছে সে কিন্তু দেখবে এই লাল বলটা সেটা এ ত্বরণের সামনের দিকে আগাচ্ছে, তাহলে তার তো একটা এ এক্সেলারেশন আছে, এর তো ত্বরণ শূন্য না। তাহলে সেই ক্ষেত্রে এই টি সাইন থিটা বলটাই ওকে আসলে এ পরিমাণ ত্বরণ দিচ্ছে। তাহলে যে টি সাইন থিটা সমান এম এ আর টি কস থিটা সমান এম জি, ডান হয়ে গেল। বুঝেছো? হ্যাঁ, এটা সত্যি। আসলেই ত্বরণ যদি ফিক্স থাকে তাহলে দোলক সব সময় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিক্স থাকবে। তুমি এখান থেকে প্রমাণ দেখো, এর মান যদি বাড়াও থিটার মান বাড়বে। এ দেখো এ সমান জি ট্যান থিটা, এ যদি ফিক্স রাখো থিটা কিন্তু ফিক্স থাকবে। ঠিক আছে? এবং যখন এ শূন্য, তখন বলো তো থিটার মান কত? 0। আর এ শূন্য মানে কি? আমাদের বেগ সুষম হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ, জি এর মানটা 9.8 ধরেই আমরা করব। ঠিক আছে, জি এর মান 9.8 ধরে করব। ডান, ঠিক আছে। চলো পরেরটা দেখে ফেলি। আশা করি বুঝছো। সুন্দর না ম্যাথটা? বলো তো ম্যাথটা কি সুন্দর কিনা বলো। এই প্রবলেমটা একদম আগের অঙ্কটার মতন, এটা হোমওয়ার্ক দিয়ে রাখি। এই প্রবলেমটা হোমওয়ার্ক দিয়ে রাখি। আমি ভেক্টরেও যেরকম অনেকগুলো প্রবলেম হোমওয়ার্ক দিয়ে পরে একটা হোমওয়ার্ক সলভিং ক্লাস দিছিলাম না, এখানেও তাই করব, অসুবিধা নাই। কিন্তু এই প্রবলেমটা হুবহু ওই যে আমরা ব্লক মাঝখানে দড়ি যে অঙ্কটা করলাম ওইটা এখানে তোমরা একটু অ্যাপ্লাই করো আর কি। শোনো আমি বলি, অনেক সময় তোমরা আমাদেরকে এই প্রশ্নটা করো যে ভাইয়া আমি ক্লাসে ম্যাথ বুঝতেছি কিন্তু বাসায় যখন করতে যাই তখন না অঙ্ক করতে পারতেছি না, নিজে নিজে করতে পারছি না। এখন দেখো এটার আসলে সলিউশনটা কি। দেখো ভাইয়া, তুমি যতক্ষণ না পর্যন্ত ম্যাথ চিন্তা করবা, চিন্তা করে কনসেপ্ট বা বেসিকের সাথে রিলেট করবা, থিওরির সাথে রিলেট করতে পারছো না যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভাইয়া আসলে ম্যাথ তুমি নিজে নিজে পারবা না। তাহলে এটার জন্য কি করতে হবে? এটার জন্য তুমি এই যে প্রশ্ন দেখার সাথে সাথেই সলিউশন দেখে ফেলো। প্রশ্ন দেখা অঙ্ক যখন প্র্যাকটিস করো, তোমাদের মেজরিটি টেন্ডেন্সি হচ্ছে প্রশ্ন পাইছি সলিউশন দেখি, প্রশ্ন পাইছি ও পারতেছি না, এত চিন্তা করতে ভালো লাগতেছে না, সলিউশন দেখি। না, তুমি একটা প্রবলেম পেলা, এটা ভুলভাবে সমাধান করো না, কে দেখতেছে? তুমি এটা ভুলভাবে সলভ করো, সমস্যা নাই তো। সো তুমি ওইখান থেকে অ্যাটলিস্ট তোমার টার্গেট থাকবে আমি ম্যাথের সাথে থিওরিটাকে রিলেট করতে পারতেছি কিনা।
ম্যাথে যেটা বলছে আর আমি থিওরি যেটা শিখছি এইটার সাথে এটার লিঙ্ক হলো এই জায়গাতে, গট ইট। এইটা তোমার দরকার। কিন্তু যতই তুমি সলিউশন দেখো, যতই তুমি সলভ ক্লাস দেখো, এটা কিন্তু লাভ হবে না। সো এই জন্য প্র্যাকটিসের জন্য যে ম্যাথগুলা দেওয়া হয়েছে, এই ম্যাথগুলা কিন্তু দেওয়া এই কারণে না যে তোমাকে 100টা প্রবলেমের 100টাই পারতে হবে, কখনোই এই কারণে এতগুলো ম্যাথ দেওয়া না। আমাদের প্র্যাকটিস বুকে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো সবগুলো পারলে ভেরি গুড, কিন্তু সবগুলো পারতেই হবে এটার জন্য দেওয়া হয় নাই। অনেকগুলো ম্যাথই রাখা হয়েছে এইরকম যেগুলো কঠিন, এগুলো নিয়ে তোমরা চিন্তা করবা। যতক্ষণ না পর্যন্ত এই চিন্তার জগতে প্রবেশ করতেছো, মানে জিনিসটাকে লিঙ্ক করাটাকে আমি চিন্তার কথা বলছি, যে থিওরির সাথে ম্যাথের লিঙ্ক করা, এই লিঙ্কটা যতক্ষণ না পর্যন্ত করতে পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি যতই ম্যাথের সলিউশন দেখো না কেন, যতই ক্লাস করো না কেন, নিজে নিজে কিন্তু করতে পারবা না। সো এটার কারণে তোমাকে একটু সময় দিতে হবে, একটু স্থির হও, সময় আছে। যে কোনো একটা অধ্যায় পড়ার সময় অস্থির হও না, স্থির থাকো, লেকচারগুলো ভালোভাবে দেখো, ম্যাথগুলো কিভাবে আমরা থিওরির সাথে রিলেট করতেছি সেই জিনিসটা একটু এক্সপেরিয়েন্স করো, এবং তারপরে নিজে থেকে প্র্যাকটিস করো। বুঝছো? স্যার কোনো বস্তুর ওজন থেকে কম বলে কিছু ঠেললেও সেই বস্তু গতিশীল হয়? অবশ্যই হইতে পারে, অবশ্যই হতে পারে। তুমি এটা কি প্রশ্ন করলা? আচ্ছা এটা কমেন্টে করো, এটা আমি দেখাই দিব না, অসুবিধা নাই। মানে তুমি বলতেছো এমজির থেকে ধরো কোনো একটা বস্তুর ওজন হচ্ছে 10 নিউটন, তো আমি যদি ওর ওপর 2 নিউটন বল প্রয়োগ করি তাহলে কি এটা ত্বরণ হবে না? অবশ্যই হবে, হবে না কেন? জাস্ট আমি ওই 2 নিউটনকে ম্যাস দিয়ে ভাগ করলেই তো একটা এক্সেলারেশন পাবো। ঠিক আছে, ববটার পিছনের দিকে চলে যাওয়া, দেখো পিছনের দিকে যদি এটা না যায় তাহলে কি টান বলের মানটা কখনো এদিকে থাকতে পারবে? সো টান বলটা এদিকে হওয়ার কারণেই তো টান বলের একটা উপাংশ সেটাকে এমজি ক্যারি করছে, আর একটা উপাংশ তাকে ত্বরণ দিছে। সো যদি এটা সামনের দিকে আগায় যেত তাহলে কি হতো একটু বলো তো? তুমি যেটা বলছো খুব সুন্দর একটা প্রশ্ন, এটা নিয়ে চিন্তা করা উচিত আসলে, নিজে চিন্তা করলে আরো ভালো হতো। তো আমি বলে দিচ্ছি শোনো। সো যদি তুমি সামনের দিকে যাওয়ারটাকেই কনসিডার করো, যে ভাইয়া গাড়ি সামনে আগালো, বব সামনে আগালো, তাহলে টান বল কাজ করছে এই দিকে, তাইলে আমাদের উপরের দিকে টি কস থিটা এমজি কে কাটাকাটি করলো, তাহলে এই দিকে টি সাইন থিটা বল কাজ করতেছে। তাহলে এই টি সাইন থিটা বলের কারণে তো এই বস্তুর ত্বরণ বাম দিকে হওয়ার কথা, তাই না? সো তাহলে আমাদের কখনোই বস্তুটার ত্বরণ ডান দিকে হবে যখনই সুতাটা বাম দিকে চলে আসবে, তখনই কিন্তু এই টান বলের একটা অংশ ত্বরণ দিবে আর একটা অংশ এমজিকে ধরে রাখবে। আশা করি বুঝছো। ওকে, এইবার আসো, এটা খুব দারুণ একটা ম্যাথ প্রবলেম এবং এটা সিকেরও এটা আসা একটা প্রশ্ন, কিন্তু আহামরি কোনো কঠিন প্রশ্ন না, খুবই খুবই সহজ একটা প্রশ্ন। প্র্যাকটিস শিটের অঙ্ক না বুঝলে কি করবা? প্র্যাকটিস শিটের অঙ্ক তুমি যদি দেখো এটা হার্ড লেখা তাহলে বাদ, দরকার নাই, চিন্তা করো, বুঝলে ভালো, না বুঝলে ওটা নিয়ে টেনশন করা দরকার নাই। আগে ইজি মিডিয়ামগুলো আগে শেষ করবা, ঠিক আছে? আগে ইজি মিডিয়ামগুলো আগে শেষ করবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে, 10 কেজি ভরের একটা বেলুন, 10 কেজি ভরের একটা বেলুন কিছু পরিমাণ বালি নিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচে নামছে। বেলুনটি থেকে 1/4 বালি ফেলে দেওয়ার পরে সেটি সমবেগে নামতে থাকে। বেলুনটিতে প্রথমে কত পরিমাণ বালি ছিল? খেয়াল করো, খুব সুন্দর একটা প্রশ্ন এটা। সো আমাদের একটা বেলুনের কথা বলছে, এইটা হচ্ছে মনে করো আমাদের বেলুন, ওই যে বেলুন, মানে ধরো বেলুনে করে তুমি ঘুরতে টুরতে গেছো আর কি, বুঝছো না? তোমার তো মানে রিক্রিয়েশনের অনেক অভাব, তো তুমি কি করছো, তুমি হচ্ছে বেলুনে করে ঘুরে বেড়াতে চাচ্ছ, সেই হচ্ছে বেলুন। সো 10 কেজি ভরের একটা বেলুন কিছু পরিমাণ বালি নিছে, এই ইয়ার ভর হচ্ছে 10 কেজি, 10 কেজি ভরের একটা বেলুন কিছু পরিমাণ বালি নিছে। তো বালির পরিমাণ কত? আমি ধরলাম বালির পরিমাণ হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে টোটাল ভর কত? 10 প্লাস ক্যাপিটাল এম। এইটুকু পরিমাণ বালি নিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আমাদের এটা নিচের দিকে নামছে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আমাদের এই বেলুনটা নিচের দিকে নামছে। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ভাইয়া, বলো তো, যদি আমাদের এখানে কি কোনো ঊর্ধ্বমুখী বল কাজ করছে? একটু বলো তো, আমাদের এই বস্তুটার উপরে, এই বেলুনটার উপরে কি কোনো ঊর্ধ্বমুখী বল কাজ করছে? অবশ্যই ঊর্ধ্বমুখী বল কাজ করছে, তা না হলে আমাদের এই বস্তুটা তো 9.8-এ পড়তে থাকতো। সো যেহেতু ঊর্ধ্বমুখী একটা বল একে বাধা দিছে, তাই এটা 9.8-এ পড়ছে না, এটা এখন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পড়ছে। তাহলে এটা ক্লিয়ার? এখন ভাইয়া বলো তো,
উপরের দিকে আসলে কি বল কাজ করবে এখানে? উপরের দিকে অনেকগুলা বলই কাজ করতে পারে। একটা হতে পারে প্লবতা বল, একটা হতে পারে বাতাসের বাধা বল। সো আমরা এখানে একটা বল ধরে নিব, যেটা যে কোনো একটা, সেটাকে এফ দিয়ে প্রকাশ করব। তো দেখো আমাদের এই বস্তুটার উপরে উপরের দিকে একটা বল কাজ করছে, সেটা হলো এফ, এবং নিচের দিকে একটা বল কাজ করছে, এই ত্বরণের নিচের দিকে একটা বল কাজ করছে, সেটা হলো 10 প্লাস এম ইন্টু জি। এখন আমাকে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, বলো তো যদি এই বেলুনটা নিচের দিকে এ ত্বরণে পড়তে থাকে তাহলে কোন বলটা বড়? উপরের দিকের বাধা বলটা বড় নাকি এমজি বলটা বড়? বলো তো কোন বলটা বড়? কমন সেন্স, যেহেতু ভাইয়া ত্বরণ নিচের দিকে তাহলে অবশ্যই এমজি বলটা নিচের দিকে কাজ করছে, আর উপরের দিকে কাজ করছে এফ। ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ত্বরণ সহ নিচে নামছে, তাহলে আমাদের সামেশন অফ এফ সমান সমান এম, এটা কি হবে? এই সমীকরণ এত অ্যাপ্লাই করা লাগবে, সামেশন অফ এফ সমান সমান এম এ। সো দেখো কোনটা বড় বল এখানে? অবশ্যই এমটা বড়, এমজিটা বড়। সো 10 প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি মাইনাস হচ্ছে এফ সমান সমান ভর কত? 10 প্লাস এম ইন্টু হচ্ছে এ এর মান কত? 2। এর মান কত? 2। এখন দেখো এর পরের অংশে আমাদেরকে কি বললো, দেখো তো এর পরে আমাদেরকে বলছে যে আমরা এই ব্লকটাকে এখন 1/4 বালি এখান থেকে ফেলে দিছি, এই বেলুনটা থেকে আমরা 1/4 বালি ফেলে দিছি। তার মানে বলো তো এখন কতটুকু এম আছে? যদি 1/4 বালি আমরা ফেলে দেই তাহলে এখন কতটুকু এম আসলে অবশিষ্ট আছে একটু বলো তো, কতটুকু এম এখন অবশিষ্ট আছে একটু বলো তো? 3/4। ভেরি গুড, 3/4। কারণ দেখো টোটাল ভর ছিল এম, 1/4 বালি যদি ফেলে দাও তাহলে এখন কতটুকু ভর বর্তমানে আছে? আমরা কিভাবে বের করব? এম যদি কমন নাও 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/4, তাহলে এটা আসে 3/4 ইন্টু এম। তাহলে এখন কতটুকু ভর আছে? এখন ভর আছে 3/4 ইন্টু এম। তাইলে দেখো আমরা এইটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, এটা হলো একটা কেস, এটা হলো প্রথম কেসটার জন্য আমরা লিখলাম। এবার আসো দ্বিতীয় কেসের জন্য কি হয়েছে, যখন আমি 1/4 বালি ফেলে দিছি তখন আমাদের ভর কত বলতো? তখন সমবেগে নামছে, তাহলে ত্বরণের মান কত? 0 না? তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় কেসের জন্য, এটা হলো প্রথম কেস, এটা হলো ফার্স্ট কেসের জন্য। সেকেন্ড কেসে আমরা যখন এটাকে ফেলে দিছি, বালিটাকে ফেলে দিছি, তখন 10 প্লাস এখন বালি আছে 3/4 এম ইন্টু জি মাইনাস এফ সমান সমান, তোমরা আমাকে বলবে সমান সমানে কি বসবে? যখন সমবেগে নামবে তখন সামেশন অফ এফ সমান সমান কি হবে? এই যে এখানে সেকেন্ড কেসের জন্য সামেশন অফ এফ সমান সমান তো এম এ লিখতাম, তাহলে যখন সমবেগে নামছে তখন কি লিখবো? থ্যাংক ইউ সো মাচ। এটা লিখবো কত? 0 লিখবো। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আমাদের কি বের করতে বলছে? বেলুনটিতে প্রথমে কি পরিমাণ বালি ছিল, অর্থাৎ ক্যাপিটাল এম কত, এইটা আমাদেরকে বের করা লাগবে। তাহলে ভাইয়া দেখো আমরা দেখি এখান থেকে কাটাকাটি করে কিছু করা যায় কিনা। সো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আমাদের জাস্ট এফ এর মানটা বের করলেই তো হলো, তাই না? তাহলে একটা কাজ করি, বলো তো 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে তুমি যদি বিয়োগ করো তাহলে কিন্তু এই এফটা কাটাকাটি হয়ে যায়। যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশনটাকে বাদ দেই তাহলে কি থাকছে দেখি? 10 প্লাস এম ইন্টু জি মাইনাস এফ মাইনাস 10 প্লাস 3/4 ইন্টু এম ইন্টু জি প্লাস এফ সমান সমান 10 প্লাস এম ইন্টু 2। সো এখান থেকে খেয়াল করো আমাদের কিন্তু এফ আর এফ কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে ভাইয়া কি থাকে? তাহলে থাকে 10g প্লাস mg মাইনাস 10g প্লাস 3/4 mg সমান সমান 10 ইন্টু 2 মানে কত? 20, 20 প্লাস 2m। সো এখান থেকে তুমি যদি m এর ভ্যালুটা হিসাব করো, এই পুরাটা থেকে g এর মান 9.88 সব কিছু বসাও। সো বসানোর পরে দেখো 10gও কাটাকাটি হয়ে যাচ্ছে, দেখি এই 10gও তো কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আর কি থাকে? আমাদের 1 এর সাথে 3/4 যোগ করলে হয় 7/4।
তাহলে 7/4 mg 7/4 mg প্লাস মাইনাস হচ্ছে 2m সমান সমান 20। তাহলে এখান থেকে আমরা m এর মান কত বের করে ফেলতে পারবো না? দেখো তো কত হয়। আমি যদি হিসাব করি 7/4 ইন্টু 9.8, এটা আসে 17.15 মাইনাস 2, 20 ডিভাইডেড বাই আনসার করলে আসে কত? এটা আসে হচ্ছে 1.32 কিনা দেখো তো কত আসে। মাইনাস mg হবে, কোনটার কথা বলছো ভাইয়া? মাইনাস mg হবে, কোনটার কথা বলছো? ও ছি 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 ছি, এটা মাইনাস হবে, এই যে মাইনাসে প্লাসে মাইনাস হবে, ছি 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 ছি, লজ্জা লজ্জা। তাহলে এখান থেকে mg থেকে 3/4 mg বাদ দিলে আসে কত? 1/4 mg। থ্যাংক ইউ সো মাচ। এবং সমান সমান হচ্ছে 20 প্লাস 2m। তাহলে আমরা কি পাই ভাইয়া? m এর মান আমরা পাচ্ছি এখান থেকে g/4 মানে g/4 মাইনাস 2 সমান সমান 20। m এর মান তাহলে আসে কত? 20 ডিভাইডেড বাই 0.45, এটা আসে 44.44, 44.44 কেজি। ঠিক আছে। কেন এটা কেজি বললাম? কারণ দেখো আমাদের কিন্তু বেলুনের ভরটা কেজিতে ছিল, তাহলে এর সাথে যা কিছু করছি সবগুলা কেজিতেই হিসাব হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে না, এখানে যোগ বিয়োগে ভুল করছি, তাছাড়া কিছু না। এম এর মান হচ্ছে 44.44 কেজি। ঠিক আছে, সহজ না অঙ্কটা? সো তাহলে দেখো এইভাবে ভেঙে ভেঙে যদি চিন্তা করো ভাই, এগুলো পুরা গেমস, একদম গেমস। যে আমাদের একদম শুরুতে একটা বেলুন, ওখানে কিছু বালি ছিল, সেই বালি সহ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামছিল। এরপরে সেখান থেকে কিছু পরিমাণ বালি ফেলে দেওয়ার হলো। সো ফেলে দেওয়া হলে এখন mg এর মান তো কমে যাবে। সো দেখা গেছে এটা এখন সমবেগে নিচের দিকে নামছে। তোমাদের কাছে একটা প্রশ্ন, আমরা যদি আরও বেশি বালি ফেলে দেই তাহলে বলো তো এই বেলুনটা তখন কোন দিকে যাবে? যেই মুহূর্তে বালি ফেলে দিবা ওই মুহূর্তে বেলুনটা কোন দিকে যাবে? ওই মুহূর্তে, কথা বুঝো, ওই মুহূর্তে উপরে যাবে না। খেয়াল করো, গতির অবস্থাটা বোঝার চেষ্টা করো। সো প্রথমে তুমি বালি ফেলে দিছো, সমবেগে যাচ্ছে। এরপরে যদি আরও বালি ফেলে যাও তখন এটা মন্দনে নামতে থাকবে, নিচের দিকেই নামবে, কিন্তু বেগ আস্তে আস্তে কমতে 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 একটা পয়েন্টে শূন্য হয়ে যাবে, তারপর আবার এটা উপরের দিকে ওঠা শুরু করবে ত্বরণ নিয়ে। বুঝতে পারছো? সো খেয়াল রেখো। ওকে, সো আশা করি বুঝতে পারছো। সো আমরা একদম প্রথমে 1 নাম্বার প্রশ্নে হচ্ছে আগে ত্বরণ থাকলে তার গতির সমীকরণগুলো কেমন হয় সেটা আমরা দেখলাম। যে আমাদের সামেশন অফ এফ মাইনাস এফ, এই যে সামেশন অফ এফ বলতে এখানে এই যে নিচের দিকের mg মাইনাস উপরের দিকের এফ সমান সমান ma হলো। ভর কত? ভর 10 প্লাস m। এবং পরেরটায় আমাদের যেহেতু সমবেগে গেছে, কিছু পরিমাণ বালি ফেলে দেওয়ার পরে এখন বালি আছে 3/4 mg, তাহলে এখান থেকে আমাদের সামেশন অফ এফ সমান সমান 0 হলো। এরপরে জাস্ট এফটাকে সরাতে হবে, কারণ একটাই আননোন এম আছে, তাহলে এফটাকে সরানোর জন্য আমরা বিয়োগ করলাম, তাহলে এফ এফ কাটাকাটি হয়ে গেল। যদি এখানে প্লাস এফ থাকতো তাহলে যোগ করতাম, যাতে করে এফটা ঝামেলা মুক্ত হয়ে যায়। সো তাহলে আমরা এখান থেকে এম এর মান কত বের করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, সো এটা হচ্ছে গেল আমাদের আজকের 3 নাম্বার ম্যাথ। এইবার আসো পরের প্রবলেমে যাই। এটা খুবই খুবই চমৎকার একটা প্রবলেম। দেখো এটা হচ্ছে 4 নাম্বার প্রবলেম। কি বলছে খেয়াল করো। 60 কেজি ভরের লোক লিফটের মেঝের উপরে রাখা ওজন পরিমাপক যন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে। লোকটির ওজন পরিমাপক যন্ত্রে মানে লোকটির ওজন পরিমাপ যন্ত্রে কত হবে যখন লিফট উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে এবং নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে। দেখো আমরা কিন্তু এইখানে দেখো 60 কেজি ভর, 60 কেজি ভরের একজন লোক লিফটের মেঝের উপরে রাখা ওজন পরিমাপক যন্ত্রের উপরে দাঁড়ায় আছে। সো তার মানে কি, ধরো এইটা হচ্ছে আমাদের সেই লিফটটা, এইটা হচ্ছে আমাদের সেই লিফটটা, এই লিফটের উপরে এইটা হচ্ছে মনে করো সাপোজ আমাদের সেই ওজন মাপক যন্ত্র, বুঝছো? এইটা হচ্ছে আমাদের সেই ওজন মাপক যন্ত্র, এর উপরে তুমি দাঁড়ায় আসো, এটা তুমি দাঁড়ায় আসো। সো তুমি যদি ধরো লিফট স্থির অবস্থায় আছে, তুমি ওজন মাপক যন্ত্রের উপরে গিয়ে দাঁড়ালা, তাহলে এই ওজনটা কত পরিমাপ করবে? 60 কেজি ইন্টু 9.8।
সো মূলত আমাদের ওই ওজন মাপার যে যন্ত্রটা, যে স্প্রিং নিক্তিটা, সেটা কিন্তু ওই ভরে দাগাঙ্কিত করা থাকে। সো আমাদের দেখা গেল সেটা তখন 60 কেজি পরিমাপটা দেখাচ্ছে, বা আমি সহজ রাখার জন্য জিনিসটাকে নিউটনে নিয়ে যাই। ওজন পরিমাপক যন্ত্র 60 কেজি ভরের লোক যখন স্থির লিফটের উপরে রাখা ওজন মাপক যন্ত্রের উপরে গিয়ে দাঁড়াবে, তখন সে ওজন দেখবে 60 × 9.8। ডান। এখন আমাদেরকে বলছে লোকটার ওজন পরিমাপক যন্ত্র কত হবে যখন লিফট উপরের দিকে এত ত্বরণে চলে। এখন ভাইয়া, আমরা যে আপাত ওজন হিসাব করি, একটা ওজন তো হচ্ছে পৃথিবীর যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে আমাদের ওজন। কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো আপাত ওজন। মূলত আমরা কিন্তু আপাত ওজনটাকেই অনুভব করি। আমরা মূলত আপাত ওজনটাকেই অনুভব করি। এখন আপাত ওজনটা কি, এটার ব্যাখ্যা দেওয়ার জন্য তোমাকে আমি এক্সাম্পলে নিয়ে যাই। যারা লিফটে উঠছো, তোমরা দেখবা লিফট যখন উপরের দিকে উঠানো শুরু হয়, তখন কিন্তু নিজেদেরকে একটু ভারী ভারী মনে হয়, এবং লিফট যখন নিচের দিকে নামে, তখন কিন্তু নিজেদেরকে একটু হালকা বলে মনে হয়। আবার মনে করো তুমি অনেক উঁচু একটা বালুর স্তূপ থেকে নিচের দিকে লাফ দিলা। উঁচু একটা বালুর স্তূপে উঠে খেলতাম না আমরা ছোটবেলায়, লাফ দিলাম। সো লাফ দেওয়ার সময় কিন্তু নিজেদের মনে হতো কোনো ওজন নাই, নিজেদেরকে তখন ওজনহীন অনুভব হতো। সো এই আমরা কোনটা অনুভব করি? আমরা কিন্তু অনুভব করি আমাদের আপাত ওজনটাকে। মূলত পৃথিবী আমাদেরকে যেই এমজি বলে টানছে, সেইটা তো বল আছেই, সেটাই হচ্ছে মহাকর্ষ বল, সেটাই হচ্ছে ওজন বল। কিন্তু আপাত ওজন বলতে আমরা যেটাকে বুঝি, সেটা হচ্ছে তল আমাদের কি পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছে। কথাটা একটু লিখে নাও। আপাত ওজন মানে হচ্ছে, আপাত ওজন, দেখো এই ম্যাথটা আসলে একটা সূত্র বলে দিলেই তোমরা বুঝবা। ওই যে m × g প্লাসে, উপরে গেলে g প্লাসে, নিচে গেলে g মাইনাসে, আমি জানি। একটু খেয়াল করে ব্যাকগ্রাউন্ডগুলো কি। আপাত ওজন সমান সমান কি, তল কর্তৃক প্রতিক্রিয়া, বা লোকের উপরে মেঝে কর্তৃক প্রতিক্রিয়া বল। লোকের উপরে মেঝে কর্তৃক প্রতিক্রিয়া বল। হ্যাঁ, এটা হচ্ছে আপাত ওজন। সো আপাত ওজন হচ্ছে লোকের উপরে মেঝে কর্তৃক প্রতিক্রিয়া বল। এটার মানেটা কি আগে বোঝো। আমরা যখন একটা সিম্পল তলের উপরে দাঁড়ায় আছি, একদম মেঝের উপরে দাঁড়িয়ে আছি, সো মনে করো এটা হচ্ছে আমরা। এখন বলো তো, খেয়াল করো, পৃথিবী আমাদেরকে নিচের দিকে এমজি বলে টানছে, পৃথিবী আমাদেরকে নিচের দিকে এমজি বলে টানছে। তাহলে বলো তো, তুমিও এই লিফটের উপরে কি একটা চাপ প্রয়োগ করছো না, একটা ধাক্কা দিছো না, একটা বল প্রয়োগ করছো না? সেই বলের মান কত বলো তো? যেমন ধরো, আমি যদি এই যে রিমোট, এই রিমোটটাকে যদি হাতের উপরে রাখি, এই রিমোটটাকে কিন্তু পৃথিবী এমজি বলে টানছে। তাহলে এই রিমোটটা আমার হাতের উপরেও কি এমজি পরিমাণ বল প্রয়োগ করছে না? অবশ্যই। কারণ পৃথিবী যদি এটাকে নিচের দিকে, এই বস্তুটাকে নিচের দিকে এমজি বলে টানে, তাহলে আমাদের এই হাতের উপরেও কিন্তু এমজি পরিমাণ বলটা কাজ করবে। এখন হাতের উপরে যদি এমজি বল কাজ করে, তাহলে বলো তো হাত এই বস্তুকে কোন দিকে প্রতিক্রিয়া দিবে? হাত এই বস্তুকে কোন দিকে প্রতিক্রিয়া দিবে? উপরের দিকে প্রতিক্রিয়া দিবে। সো তাহলে এই যে উপরের দিকে যে প্রতিক্রিয়াটা মেঝেটা দিবে, উপরের দিকে যে প্রতিক্রিয়াটা মেঝেটা দিবে, এইটাই হচ্ছে আমাদের আপাত ওজন। এটাই হচ্ছে আমাদের আপাত ওজন। সো মনে রেখো, আমাদের লোকের উপরে, এই যে লোকের উপরে মেঝে কর্তৃক যে প্রতিক্রিয়া বল, সেটাই হচ্ছে আপাত ওজন, সেটাই হচ্ছে আপাত ওজন। বলো এইটা কি ক্লিয়ার হয়েছে কিনা? আমরা আপাত ওজন বলতে কোনটাকে বুঝি? আপাত ওজন বলতে বুঝি তল আমাদের উপরে প্রতিক্রিয়া বল কত দিল। সো যতটুকু প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেইটাকেই আমরা বলছি আপাত ওজন। এই লোকটার আপাত ওজন। এখন বলো তো, যদি দেখা যায় এই তলটা উপরের দিকে যাচ্ছে, আচ্ছা প্রথমে আগে এভাবে চিন্তা করি, আমি আরেকটা পেজে এটা করলে মনে হয় ভালো হয়, আরেকটা পেজে করে তারপরে এই ম্যাথে আসতেছি। দাঁড়ো,
সো দেখো যেটা বলছিলাম, এইটা হচ্ছে আমাদের সেই তল, এই তলের উপরে আমরা এখানে বসবাস করতেছি। তো নিচের দিকে হচ্ছে পৃথিবী আমাদেরকে mg বলে টানছে, এটা আমাদের উপরে প্রযুক্ত বল। এবং এই যে তলটা, এই তলটা যে প্রতিক্রিয়া বল দিচ্ছে, সে প্রতিক্রিয়া বলটা কোন দিকে? মাথার খুলি উড়ে গেছে, কি ব্যাপার? প্রতিক্রিয়া বলটা কিন্তু উপরের দিকে। এই প্রতিক্রিয়া বলের উদ্ভব কোত্থেকে হলো, এটা কি বুঝছো ভাই? এটা অনেক স্টুডেন্ট এটা গুলায় ফেলে। একটু মাথায় রেখো, এই প্রতিক্রিয়া বলটা কেন আসলো? কারণ পৃথিবী তোমাকে টানছে নিচের দিকে, যে পৃথিবী, এটা পৃথিবী টানতেছে, mg বলে পৃথিবী টানছে। তাহলে তুমিও কিন্তু তলের উপরে একটা mg বল প্রয়োগ করছো, তাহলে তল তোমার উপরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, তল তোমার উপরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তাহলে উপরের দিকে আর, নিচের দিকে mg। এখন খেয়াল করো তোমার উপরে তাহলে কয়টা বল কাজ করছে? তোমার উপরে বল কাজ করছে মোটে দুইটা, একটা হলো mg, একটা হলো আর, বুঝছো? তাহলে যখন মেঝে স্থির আছে, লিফটের মেঝে যখন স্থির আছে, তখন যেটা হচ্ছে উপরের দিকে লোকের উপরে প্রযুক্ত বল আর, এবং নিচের দিকে পৃথিবী টানছে mg বলে, এটা কিন্তু লোকের উপরে প্রযুক্ত বল। খেয়াল রেখো, সামেশন অফ f সমান সমান m এ যখন আমরা লিখি, তখন এই যে বলগুলার লব্ধি করি, এগুলা কিন্তু একটা বস্তুর উপরে প্রযুক্ত হতে হয়। একই বস্তুর উপরে যতগুলো বল কাজ করছে, সেই বলগুলার লব্ধি সমান সমান m এ। তাহলে এখানে এই লোকটার উপরে দুইটা বল কাজ করছে, একটা আর এবং একটা mg। তাহলে মেঝে যদি স্থির থাকে, তাহলে আর মাইনাস mg এইটা সমান সমান হবে কত? 0, কারণ কোনো ত্বরণ নাই, মেঝে স্থির আছে, ত্বরণ শূন্য। তাহলে তখনকার জন্য কিন্তু আর ইজ ইকুয়ালস টু কি হচ্ছে? mg হচ্ছে। এইবার বলো তো দেখি, যদি যদি আমাদের এই লিফটের মেঝেটা এবার উপরের দিকে এ ত্বরণে যেতে থাকে, উপরের দিকে এ ত্বরণে যেতে থাকে, লিফটটা উপরের দিকে এ ত্বরণে যাচ্ছে, যে এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে লিফট, লিফট উপরের দিকে এ ত্বরণে যাচ্ছে, তাহলে আমাকে বলো তো, আমাদের এই লোকের উপরে দুইটা বল কাজ করছিল, একটা আর একটা mg। এখন বলো তো কোন বলটা বড়, কোন বলটা বড়, আর বড় নাকি mg বড়? অবশ্যই আর বড়, ভেরি গুড। তাহলে আর যদি বড় হয়, তাহলে দেখো আর মাইনাস mg, কারণ আর বড় না হলে তো এই লোকটা উপরের দিকে যেতেই পারতো না। যদি লিফটের ত্বরণ উপরের দিকে এ হয়, তাহলে অবশ্যই লোকের ত্বরণও উপরের দিকে এ, তাহলে আর এবং mg এই দুইটার মধ্যে অবশ্যই আর বড়, তাহলে আর মাইনাস mg এইটা সমান সমান হচ্ছে m ইন্টু এ। তাহলে দেখো তো আর সমান সমান কি হয়? m ইন্টু জি প্লাস এ। তাহলে এটাই কিন্তু আমাদের ছিল কি? আপাত ওজন। এই প্রতিক্রিয়া বল যেটা, তল কর্তৃক প্রতিক্রিয়া বল যেটা, এটাই কিন্তু ছিল কি? আমাদের আপাত ওজন। তাহলে আপাত ওজন কেন m ইন্টু জি প্লাস এ হয়, এটা কি বুঝতে পেরেছো? যখন লিফট উপরের দিকে যায়, তখন কেন আর এম ইন্টু জি প্লাস এ হয়, আশা করি বুঝেছো। এইবার আসো আমাদের যে ত্বরণটা, ত্বরণ যদি এইবার নিচের দিকে হয়, ত্বরণ যদি এইবার নিচের দিকে হয়, তাহলে এখন কি আমরা লিখতে পারবো না সামেশন অফ এফ সমান সমান এম এ যদি লিখি, তাহলে এখন বলো তো কোন বলটা বড়? যদি ত্বরণ নিচের দিকে হয়, কোন বলটা বড়? mg বলটা বড়। তাহলে mg মাইনাস আর এটা সমান সমান হবে ma। তাহলে দেখো আর সমান সমান আসছে m ইন্টু জি মাইনাস এ। তার মানে দেখো আমরা আপাত ওজন সমান সমান ওজন কখন, আমরা কখন আমাদের রিয়েল ওজন অনুভব করি? যখন আর সমান সমান mg হয়। আমরা কখন আমাদের নিজস্ব ওজনের চেয়ে বেশি ওজন অনুভব করি? যখন আপাত ওজনের মান mg এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, mg ইন্টু mg প্লাস ma, m ইন্টু জি প্লাস এ। তখন কিন্তু আমরা দেখো আমাদের অরিজিনাল ওজন ছিল mg, কিন্তু আমরা আপাত ওজন অনুভব করছি তার চেয়ে বেশি। এখানে দেখো যখন এটা নিচের দিকে নামছে, তখন কিন্তু আমাদেরকে একটু হালকা বলে মনে হবে। সো এই জায়গাতে আমাদের ভারী বলে অনুভূত হবে, ভারী বলে মনে হবে। এই জায়গাতে আমাদেরকে হালকা বলে মনে হবে, হালকা মনে হবে। কেন হালকা মনে হবে? কারণ আমরা নর্মালি কোন ওজনটা অনুভব করি? mg ওজনটা অনুভব করি। আমরা যখন মেঝেতে হাঁটাহাঁটি করছি, স্থির অবস্থায় আছি, তখন পৃথিবী আমাদের mg বলে টানে, তলটাও আমাদের উপরের দিকে mg প্রতিক্রিয়া দিচ্ছে, আর সমান mg প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে আমরা সবসময় mg অনুভব করি। কিন্তু যখন আমরা হচ্ছে
মানে mg ওজন অনুভব করি। কিন্তু আমরা যখন নিচের দিকে নামছি তখন আমাদের দেখো আপাত ওজনটা কিন্তু mg এর চেয়ে কম হচ্ছে। তার মানে আমরা তখন নিজেদেরকে mg এর চেয়ে হালকা অনুভব করব। সো এই আরটা কিন্তু আমাদের সেই আপাত ওজন। আশা করি বুঝতে পেরেছো। এখন বলো তো, এই লিফট যদি নিচের দিকে জি ত্বরণে যায় তাহলে আমাদের ওজন কত অনুভূত হবে? যদি জি ত্বরণে নিচের দিকে যায় তাহলে এর মান জি হয়ে গেলে এটা 0, তাহলে তখন আমরা নিজেদেরকে ওজনহীন অনুভব করব। ঠিক আছে? এই হিসাবগুলা, প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা লিফটের বাইরে থেকে দেখতেছি। দেখো, লিফটের বাইরে থেকে দেখলাম এই লোকের উপরে আর বল কাজ করছে, নিচের দিকে mg বল কাজ করছে। এই দুইটা বলের প্রভাবে লোকটা উপরের দিকে এ ত্বরণে উঠলো। আমরা বাইরের অবজারভার থেকে এটা হিসাব করছি। ঠিক আছে? ভিতরের অবজারভার থেকে হিসাব করার একটু ঝামেলা আছে, সেটাও আমরা সামনে শিখব। ওইখানে আমাদের সিউডো ফোর্স অ্যাপ্লাই করতে হয়, সেগুলো আমরা দেখে নিব, ওটা নিয়ে চিন্তা করো না। এখন আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন সিস্টেমের বাইরে থেকে হিসাব করতেছি। ঠিক আছে? ওকে, জি এর চেয়ে বেশি ত্বরণে যদি যাও তখন তো আসলে আমাদের এখানে যেটা হয়, এই যে লিফটটা, মানে আমরা তখন আসলে ওই লিফটের ছাদে গিয়ে বাড়ি খাবো আর কি। বুঝতে পারছো? আমরা তখন লিফটের ছাদে গিয়ে বাড়ি খাবো। সো আশা করি আপাত ওজনের যে বিষয়টা, এইটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল এখন একদম সিম্পল। তাহলে আমাদের এখানে মোটামুটি আলোচনা শেষ। সো দেখো, যখন 1 নম্বরের উত্তর দিব, লিফট উপরের দিকে যদি এ ত্বরণে চলে, অর্থাৎ এ এর মান যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে আমাদের এই প্রতিক্রিয়া বল বা যেটা ইয়াতে দেখাবে সেটা হচ্ছে m ইন্টু জি প্লাস এ। এবং যদি লিফট নিচের দিকে নামে তখন আমাদের যে আর এর মানটা হবে এটা হবে m ইন্টু জি মাইনাস এ। তাহলে এটা হচ্ছে আমাদের লিফট উপরের দিকে এত ত্বরণে চললে কতটুকু প্রতিক্রিয়া দেখাবে, আর নিচের দিকে এ ত্বরণে চললে কতটুকু প্রতিক্রিয়া দেখাবে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো, যদি লিফট উপরের দিকে সমবেগে যায় তাহলে আপাত ওজন কত হবে? যদি লিফট উপরের দিকে সমবেগে যায় তাহলে আপাত ওজন কত হবে? তখন আপাত ওজন কত হবে? 0 না তো? হ্যাঁ, তখন আপাত ওজন কত হবে? এই যে মেঝে যখন স্থির বা সমবেগে গতিশীল তখন কিন্তু এক্সেলারেশন শূন্য। এই জন্য দেখবা লিফটে যখন তুমি উঠবা তখন লিফট যদি উপরের দিকে যখন চলা শুরু করলো ওই সময়টাতে নিজেকে একটু ভারী বলে মনে হয়। যখন চলতে থাকে সমবেগে তখন কিন্তু নিজেদের এমজি বলেই মনে হয়, এমজি ওজনই আমরা অনুভব করি। এরপরে যখন আবার লিফট থেমে যায় তখন কিন্তু আমরা আবার নিজেদেরকে হালকা অনুভব করি। বুঝতে পারছো? এই আর কি। ঠিক আছে? না, আমাদের নিউটনীয় বলবিদ্যা চলবে সপ্তাহে 2 দিন এখন থেকে, সামনে কি বলে মঙ্গল বৃহস্পতি, আর তোমাদের অপূর্ব ভাইয়া শুক্রবার রবিবার ক্লাস নেবেন। ঠিক আছে? এটা হচ্ছে আদর্শ গ্যাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন বলছো ওজন মাপার যন্ত্রের ভরটাকে কেন কনসিডার করলাম না? আচ্ছা বলো তো, এইখানে আমরা যখন ওজন মাপার যন্ত্রটা দেখি তখন কিন্তু যে ইয়াটা থাকে, কাঁটাটা থাকে, সেটা কিন্তু এমনভাবেই ক্যালিব্রেটেড থাকে যে ওটা 0-0-তে ফোকাস করা। সো ওই ওজনটাকে বাদ দিয়েই কিন্তু দেখা যায় আমরা হিসাবটা করি। বুঝতে পারছো? মানে ওইটাকে একদম নিউট্রাল ধরেই তারপরে আমরা হিসাব করি। হ্যাঁ, তুমি এখানে বলতে পারো ভাই যখন ওজন মাপা যন্ত্রটা উপরের দিকে যাবে তখনও তো সেটার কাটার একটা বিক্ষেপণ দেখা যাবে, সেটা দেখা যাবে, কিন্তু ওইটা যখন উপরে একটা বেশি ভরযুক্ত তখন কিন্তু ওইটা নেগলিজেবল। ও খুব সুন্দর একটা প্রশ্ন করছে। দেখো, তোমরা দেখবা একটা ওজন মাপক যন্ত্র, সেটাকে যখন তুমি হুট করে উপরের দিকে তুলবা তখন কিন্তু দেখবা এটার কাঁটাটা নড়তেছে, আবার যখন নিচের দিকে নামাবা তখন দেখবা এটার কাঁটাটা নড়তেছে। বুঝতে পারছো? সো এটা কেন হয়? কারণ যখন উপরের দিকে তুলছো তখন কিন্তু ওই ওজন মাপক যন্ত্রের ওজন যেটা সেটা কিন্তু এমজি এর চেয়ে আরেকটু বেশি। সো এমজি থাকাকালীন অবস্থায় নিক্তিতে 0 দেখায়, যখন এমজির চেয়ে একটু বেশি হয়ে যায় তখন কিন্তু সে নিক্তির 0 জায়গা থেকে আরেকটু তখন বৃদ্ধি পেয়ে যায়। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের আরেকটা প্রশ্ন করি, বলো তো, খুব চিন্তা করে উত্তর দিবা। ধরো আমি যে এখন দাঁড়ায় আছি, বলো তো আমার ত্বরণ কত?
আমি যে এখন দাঁড়ায় আছি, আমার ত্বরণ কত বলো তো? গুড, ভেরি গুড। এই যে অনেকে বলতেছো জি, জি কেন ত্বরণ হবে? আমার এখন ত্বরণ কি জি? আমি তো স্থির হয়ে দাঁড়ায় আছি। যদি আমি মুক্তভাবে পড়তে থাকি তখন না আমার ত্বরণ হবে জি, তাই না? দেখো, তখন না আমার ত্বরণ হবে জি। সো তাহলে দেখো, যখন আমি স্থির অবস্থায় আছি বা সমবেগে গতিশীল আছি, তখন আমার লব্ধি ত্বরণ কত? এই যে এম এ, এটা কিভাবে আসছে? এটা কিন্তু এম এর এ থেকে আসছে। তো যখন আমি স্থির আছি বা যখন আমি সমবেগী গতিশীল আছি, তখন আমার ত্বরণ কত? ত্বরণ তো শূন্য। সো এই জি এর সাথে কিন্তু এটা মিলায়, এটা অনেক ভুল করে মানুষজন। সো এইগুলা খেয়াল রেখো। যখন তুমি দাঁড়ায় আসো, লিফটের উপর জাস্ট দাঁড়ায় আসো, তখন তোমার ত্বরণ শূন্য। এই যে ত্বরণ, এটা তো আমাদের লব্ধি ত্বরণ নির্দেশ করতো, ত্বরণ শূন্য। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে এগুলা ভুল করা যাবে না। আচ্ছা, এই প্রবলেমটা দেখি চলো। এখানে কি বলছে? দাঁড়াও একটা মিনিট, এটা একটু প্রশ্নটা পড়ো। আবির, ওই রেদওয়ান আবির ফোন দিচ্ছে, ওর একটু ফোন দিয়ে দেখো তো যে অ্যাচিভের আইবি এর প্রশ্ন কি বলে, শুনো। ঠিক আছে, শুনে ফেলছো? হাই হাই, যা সিক্রেট সব শুনে ফেললো। হাই হাই হাই, কি হবে? আমরা সাধারণত ওজনটাই মাপি, কিন্তু যে আমাদের নিক্তিটা আছে সেই নিক্তিটা আমাদের ভরে ট্রান্সফার করে দেখায়। ঠিক আছে, ওকে, ডান। দেখো, এটা কিন্তু খুব সহজ, এটা একটু সলভ করো তো দেখি। এটা সলভ, আচ্ছা এটা তো আমরা করছিলাম না এরকম একটা ম্যাথ, কত বল প্রয়োগ করলে 3 সেকেন্ডে বেগ এত থেকে এত হবে, এরকম একটা ম্যাথ আমরা করছিলাম না? মনে আছে কারো? এরকম একটা ম্যাথ কিন্তু করছিলাম। সো এখানেও খেয়াল রেখো, আমরা কিন্তু ভেক্টর বিয়োগ করে তারপর দেখতে হবে। সো আমাদের যখন ত্বরণটা বের করতে হবে, ত্বরণটা কিন্তু ভেক্টর বিয়োগ করতে হবে, এটা মাথায় রেখো, ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা একটা ত্বরণ পাবো এবং তারপরে এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ করতে হবে। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা আগে করছিলাম আমরা এরকম একটা ম্যাথ প্রবলেম। সো এটা খবরদার, এই যে মান বের করে তারপরে বিয়োগ করো না। মান বের করে করা মানে কি? আমরা একই দিকে গতিশীল ধরে নিচ্ছি। এইবার এটা লাস্ট অঙ্ক, যাও, এটা লাস্ট অঙ্ক। কি বলছে দেখো, 1000 কেজি ভরের একটা লিফট 3 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরের দিকে চললে লিফটের উপর লিফটের রশির টান কত হবে, এবং যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচের দিকে নামে তবে টান কি হবে? তাহলে প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন দেখো, 1000 কেজি ভরের একটা লিফট, এটা হলো আমাদের লিফট। কি বললো? এই লিফট উপরের দিকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। উপরের দিকে ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলছে যে লিফটের উপরে যে দড়িটা আছে, এই দড়ির টান বল কত? বলো তো, টান বল কোন দিকে কাজ করবে? এটা আমরা আগেও দেখছি, টান বল সবসময় বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট এখান থেকে বাইরের দিকে কাজ করবে। তাহলে উপরের দিকে টান বল, নিচের দিকে হচ্ছে এমজি। তাহলে উপরের দিকে যদি ত্বরণ হতে হয়, আমাদের বলছে রশির টান বল কত, এই টানের মান কত বের করতে বলছে। যখন লিফট উপরের দিকে যাচ্ছে তখন এই টানের মান কত বের করতে হবে? তোমরা একটু বের করো তো দেখি। ফাতেমা তো জোহরা অলরেডি বের করে ফেলছো। হ্যাঁ, সায়েদ, সারমান, আফিয়া আক্তার, নাফি খন্দকার। এই তাহলে ফাতেমা তো জোহরাটা কি ভুল হয়েছে কিনা দেখো। তাহলে দেখো রশির টান কত হবে। এক নম্বরে আমরা তাহলে সামেশন অফ এফ সমান সমান এম এ। ভাইয়া এই অঙ্কগুলা এত লাগবে, মানে আমাদের এই যে সামেশন অফ এফ সমান সমান এম এ, সেখানে কি হবে দেখো, যদি উপরের দিকে ত্বরণ হয় তাহলে টি মাইনাস এমজি সমান সমান এম এ। তাহলে আমাদের টান বের করতে হবে। তাহলে টান বল হচ্ছে কত হবে? এম ইন্টু জি প্লাস এ। তো এম এর মান হচ্ছে 1000, জি এর মান হচ্ছে 9.8 প্লাস এক্সেলারেশন হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা টান বল কত বের করে ফেলবো, +3 ইন্টু হচ্ছে 1000, 12800 নিউটন। 2 নাম্বার প্রশ্ন কি? 2 নাম্বার প্রশ্ন বলল যে এইবার আমাদের লিফটটা নাকি নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। এইবার আমাদের লিফটটা কি করছে? নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। তাহলে আমরা যখন সামেশন অফ এফ সমান সমান এম এ লিখব, তখন কি হবে?
mgটা বড়, তাহলে যেহেতু নিচের দিকে ত্বরণ হচ্ছে mg মাইনাস টি সমান সমান ma, তাহলে টি সমান সমান mg মাইনাস ma, এখান থেকে m ইন্টু জি মাইনাস এ, m এর মান হচ্ছে 1000, g এর মান হচ্ছে 9.8 মাইনাস এক্সেলারেশন হচ্ছে 3, কত হয়? এটা আসে 6800 নিউটন। ঠিক আছে না? হ্যাঁ, তোমরা এখন আমাকে আরেকটা উত্তর দাও, বলো তো আমি এই বস্তুটার উপরে কোন দিকে বল প্রয়োগ করছি? আমি এই রিমোটের উপরে কোন দিকে বল প্রয়োগ করছি বলো তো? এই রিমোটের উপরে কোন দিকে বল প্রয়োগ করছি? যাক, ভেরি গুড। রিমোটের উপরে কিন্তু উপরের দিকে বল প্রয়োগ করছি। অনেকে ভাবতে পারো কই ভাই, আপনি তো নিচে যাচ্ছে, যেহেতু আপনি তো নিচের দিকেই বল প্রয়োগ করতেছেন। না, খেয়াল করো, যদি আমি এটাকে ছেড়ে দিতাম তাহলে দেখো কত দ্রুত এটা নিচে পড়ে। তাহলে আমি কি ওর ওই স্পিডটাকে কি থামাচ্ছি না? তার মানে আমি কিন্তু আসলে হাত দিয়ে এই রিমোটের উপরে উপরের দিকে বল প্রয়োগ করছি। ওর এমজি বলটা বড়, আমি হাত দিয়ে ওর উপরে যে বলটা প্রয়োগ করছি এটা ছোট। সো এটার কারণে এটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। সো যদি এটাকে কোনো উপরের দিকে বল প্রয়োগ না করতাম, এটা ঠাস করে নিচে পড়তো। যেহেতু আস্তে আস্তে নিচে পড়তেছে, তার মানে আমি আসলে হাত দিয়ে উপরের দিকে বল প্রয়োগ করছি। বলো বলো বলো, বুঝছো কিনা? ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো। ওকে, এইটাও হোমওয়ার্ক দিয়ে দিব, এটা আগের অঙ্ক। সো নেক্সট ক্লাসে আমরা নতুন থিওরি শুরু করব। চিত্রের তিনটা বস্তু অনমনীয় সুতা দ্বারা যুক্ত, এফ বলে m1 ভরকে টানা হলে সিস্টেমের ত্বরণ কত, t1 t2 এর মান কত, এগুলো আমরা আগেও করছি। সো এটা আসলে আলাদা কোনো ম্যাথ না, এটা ওইটারই আর একটা মানে প্র্যাকটিসের জন্য রাখছিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ভরবেগের সংরক্ষণ সূত্র, বলের ঘাত, এই রিলেটেড পড়াশোনাগুলো করব। সো তোমাদের সাথে আমার ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী মঙ্গলবার। আজকে যে ক্লাসটা করলাম, এটা প্লিজ এখনই একটু একবার রিভিশন দিয়ে দাও, এবং মঙ্গলবারের আগে একবার রিভিশন দিও, মাঝখানে পারলে আরও একবার রিভিশন দিও। কিন্তু এই 4টা ক্লাসে যা পড়াইছি এইগুলা কিন্তু ফাউন্ডেশন, এগুলার উপরেই বেস করে সামনে দেখবা কাজ শক্তিতে কিছু প্রবলেম পাবা, পদার্থের গাঠনিক ধর্মে কিছু প্রবলেম পাবা, মহাকর্ষের মধ্যে কিছু প্রবলেম পাবা। সো পুরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে কিন্তু ব্যাপকভাবে ছড়ায় আছে এই কনসেপ্টগুলো। সো এগুলো মিস করো না। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।